হ্যালো লিসেনার, ভয়ের জগতে সবাইকে স্বাগতম। আজকের গল্পটি পাঠিয়েছেন গালিব আবরার। লেখকের ফেসবুক পেজ আমাদের কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স দেওয়া আছে। তো চলুন আর দেরি না করে সোজা গল্পে যাওয়া যাক। বাড়ির সামনে বাগিচায় বসে আছে সবাই। জাইমের কোলে মাথা রেখে কুকুরটা ঘুমিয়ে আছে। জাইমের নানু বলল ওর নাম মাইক, সহজে কাউকে ভরসা করে না। হাদিয়া নিখোঁজ হয়ে যাওয়ার পর খাওয়া ঘুম সব ছেড়ে দিয়েছিল। আমরা ভেবেছিলাম আর বাজবে না, অনেক কষ্টে জোর করে খাইয়ে দিতাম। কোনো রকম বেঁচেছিল। সিনার হাড়গুলো বের হয়ে গিয়েছিল। সারাদিন গেটের সামনে বসে থাকতো মনমরা হয়ে, আর চোখের পানি পড়তো। কোনো গাড়ি যেতে দেখলেই ঘেউ ঘেউ করে তার পিছু নিত। তারপর যখন হালিমার জন্ম হলো, মাইক যেন আবার হাদিয়াকে খুঁজে পেল। হালিমার সাথে এমনভাবে লেগে থাকতো, আমরা ছাড়া একটা মাছিও হালিমার গায়ে স্পর্শ করতে পারত না। আজ আবার কারোর উপর ভরসা করেছেও। তোমার কাছে হয়তো হালিমার ঘ্রাণ পেয়েছে। যাই মাইকের মাথায় হাত বুলে বলল, সম্পর্কের মূল্য কিভাবে দিতে হয় ওরা খুব ভালো করেই জানে। আমরা মানুষের কাছে থেকে মনুষ্যত্ব শিখতে পারিনি, মনুষ্যত্ব শিখতে হয়েছে কুকুরের কাছ থেকে। ইনা বলল, মাইক তাই না? নামটা খুব আজব। কুকুরের নাম মাইক রাখা হলো কেন? তানিয়া বলল, হ্যাঁ ঠিকই তো, কুকুরের নাম মাইক কেন? মাইকের মতো গলা তো তোমার, মাইক হওয়া উচিত ছিল তোমার নাম। ইনা রেগে বলল, আমার গলা মাইকের মতো হলে তোমারটা কি? জেনারেটরের ঠ্যাক ঠ্যাক শব্দ। তনিকা বলল, ফালতু বকওয়াজ সাইডে রাখো। আমার এই কোকিলের মতো গলায় গান শুনলে জাইম আমার প্রেমে পড়েছে। তাই না জাইম? ইনা বলল, কি এই গলায় গান শুনে কেউ কারোর প্রেমে পড়তে পারে? লাইক সিরিয়াসলি? এই গলা তো ঘৃণা পড়ার যোগ্য না। তনিকা রেগে বলল, এই মহিলা আজকে আমার হাতে খুন হয়ে যাবে। জাইম আমাকে ছেড়ে দে তুই। জাইম বলল, কিন্তু আমি তো তোকে ধরি নাই। তনিকা বলল, তাহলে আগে ধর তারপর ছাড়। আমাদের এই টনাটনির সংসারে কাউকে কাউয়ার ডিম পাড়তে আসতে দিব না। গুপ্তু ধমক দিয়ে বলল, এই দুইটার বন্ধ করার কোনো সুইচ আছে? দয়া করে বন্ধ করে দাও। আমি এখানে সবাইকে জড়ো করলাম কি কথা বলতে, আর ওরা কি শুরু করেছে কামড়াকামড়ি। আদিবা বলল, মুখে তর্ক না করে তোকে দুইটার উচিত কুস্তি লড়া। মা কসম, আমার হাতে যদি একটা পিস্তল থাকতো তাহলে তোদের ডিম ফাটিয়ে ফেলতাম। গুপ্তু বিড়বিড় করে বলল, এইটা নিশ্চয়ই আমারে বলছে, কারণ ওদের তো ডিম নাই। জ্যাম বলল, আজ এরা কথা অনেক হয়েছে, এবার কাজের কথা বলা যাক। গুপ্তু, তোমার কাছে কিছু বলার থাকলে বলো। গুপ্তু বলল, আমি শান্তিনগর গিয়েছিলাম। তোমরা যা ভাবছো তার চেয়ে ভয়ানক কিছু ঘটতে চলেছে। জাইমকে ওই গ্রামই নিতে চায়, কারণ শয়তানের উদ্দেশ্যে তাকে বলি দেয়া হবে। গুপ্তর কথা শুনে সবাই থ হয়ে গেল। বলি দিবে মানে? এই বিংশ শতাব্দীতে এসেও মানুষ বলি প্রথা থেকে বের হতে পারেনি। এখন এইসব ঘৃণা কাজ হয় নাকি পৃথিবীতে? জাইমের প্রশ্ন শুনে গুপ্ত বলল, এখন আগের চেয়ে বেশি হয়, তবে এটা গোপনে। শয়তান গোপনে তার ধর্ম প্রচার করে। মানুষ এবং জিনের মাঝে তার অনেক অনুসারী আছে যারা তার উপাসনা করে। অর্থ, সম্পদ আর ক্ষমতার জন্য শয়তানের কাছে আত্মা বিক্রি করে দেয়। জাইম জিজ্ঞাসা করল, তাহলে আমাকে কে বলি দিতে চায় শয়তানের উদ্দেশ্যে? সে কে? গুপ্ত বলল, তার সম্পর্কে কিছু জানি না নাম ছাড়া। তার নাম সিজ্জিন। তিতাসনগর থেকে শান্তিনগর। সবকিছুর মাস্টার মাইন্ড সিজ্জিন। তাকে গ্রামের সবাই নিজেদের মাসিহা বলে মানে। জাইম একটু ভেবে বলল, তাহলে তো আমাকে যেতে হবে সেখানে। এখন অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া বাকি, আর সে উত্তর আমি শান্তিনগরে পাবো সিজ্জিনের কাছে। তনিকা ভয় পেয়ে বলল, তুই কি পাগল হয়ে গিয়েছিস? জেনে শুনে কেন সেখানে যাবি, যেখানে তোকে বলি দেওয়ার জন্য কেউ অপেক্ষা করছে? ইনায়া তনিকার কথা একমত হয়ে বলল, আমরা এখান থেকে শহরে ফিরে যাব। তোর কোনো গ্রামে যাওয়ার দরকার নেই, তোকে আমরা মৃত্যুর দিকে ঠেলে দিতে পারবো না। যাই উঠে দাঁড়িয়ে বলল, ঠেলা কেন দিবি? তোরা যাচ্ছিস আমার সাথে, একা মরবো কেন? এই বলে জাইম চলে গেল বাড়ির ভেতরে। সাথে মাইকও জিব্বা বের করে চলে গেল। তনিকা হা করে বলল, তোর ছেলেটা কি বলে গেল? আদিবা বলল, যা শুনেছিস তাই, কাল সকালে শান্তিনগর যাওয়ার জন্য তৈরি হয়ে নে। এই বলে আদিবাও চলে গেল। গুপ্ত আদিবার পেছনে যেতে বলল, যে ওনার সাথে, ও যে ওনার সাথে। এখানে বসে রইল তনিকা রিনায়া। দুজনের দিকে তাকিয়ে একসাথে বলে উঠল, এবার বোধহয় আর বাঁচা হলো না। দৃশ্য পরিবর্তন। চাদরে নিজেকে জড়িয়ে সিজ্জিন কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছে। দূরে দুইটা কবর থেকে ধোঁয়া উঠছে। সিজ্জিন কবরস্থানে প্রবেশ করতে যাবে, তখনই পেছন থেকে একটা ডাক শুনতে পেল, তাহলে তুমি তোমার লক্ষ্যের খুব কাছে। সিজ্জিন থমকে দাঁড়ালো এবং ধীরে ধীরে পেছনে তাকালো। দেখা গেল ধোঁয়ার মতো আলোকোজ্জ্বল এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে হাসি মুখে। সিজ্জিন শান্ত গলায় বলল, তুমি আবার এসছো আদিয়া?
হাদিয়া বলল, হ্যাঁ আমি। তুমি তো তোমার মন থেকে এখন আমাকে মুক্তি দাওনি, তাই বারবার ফিরে আসি। আচ্ছা, একটা কথা বলো তো সিজিন, এত ক্ষমতার শক্তি দিয়ে তুমি কি করবে যেখানে তোমার আপনজনরাই আর তোমার সাথে নেই? সিজিন রেগে বলল, আমাকে ধোকায় ফেলা বন্ধ করো। আমি যা করেছি তা নিজের জন্য করছি। এই পৃথিবীতে আপনজন বলতে কিছুই নেই, সবাই স্বার্থের কাছে বিক্রি হয়ে যায়। হাদিয়া বলল, আমরা ছিলাম তোমার আপনজন, কোনো স্বার্থ ছাড়াই তোমার পাশে ছিলাম, অথচ তুমি আমাকে বাঁচতে দিলে না। এখন তাকেও মারতে চলেছ যাকে আমি রেখে এসেছি। সিজিন রাগে চিৎকার করে হাদিয়ার উপর অগ্নিকুণ্ড ছুঁড়ে মারল হাত থেকে, আর বলতে লাগলো, আমি তোমাকে মারিনি, তুমি নিজে মৃত্যুর পথ বেছে নিয়েছ। তুমি আমার সঙ্গ ত্যাগ করেছ সেদিন, তুমি কোনোদিনও আমার আপনজন ছিলে না হাদিয়া। হাদিয়া অগ্নিকুণ্ডের ফুলকির সাথে হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল। সিজিন রাগে কাঁদতে কাঁদতে নিজের চুল টেনে ধরে হাঁটু গেড়ে বসে পড়ল। এর সাথে দৃশ্য চলে যায় অতীতে। সিজিন এবং হাদিয়া এখন বড় হয়ে গিয়েছে। তীর আর ধনুক নিয়ে দুজন একসঙ্গে জঙ্গলের শিকারে বেরিয়েছে। পেছনে দাঁড়িয়ে আছে সেই তান্ত্রিক আর তার গিন্নি। তারা এখন অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে। সিজিন আর হাদিয়া চলে যাওয়ার পর গিন্নি বলল, সময় হয়েছে সিজিনের কাছে সবকিছু হস্তান্তর করার। হাদিয়া মনের দিক দিয়ে অনেক দুর্বল, ওর মন অনেক দয়ালু, তাই হাদিয়া এটা সামলাতে পারবে না। এর একমাত্র উত্তরসূরি হচ্ছে সিজিন। বৃদ্ধ তান্ত্রিক কাশতে কাশতে ঘরের পীড়ায় বসে বলল, তুমি ঠিক বলেছ গিন্নি, হাদিয়া যা শিখেছে সে তো ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করবে, কিন্তু সিজিন সম্পূর্ণ আলাদা। তার মাঝে কোনো দয়া মায়া নেই। তাকে যদি আমার অর্জন করা পূর্ণ জ্ঞান দেই তাহলে সে হয়ে উঠবে জীবন্ত এক রাক্ষস। আর আমাদের প্রভুর কাছে দয়ার কোনো স্থান নেই, সে চাই সিজিনের মতোই রাক্ষস। দেখা যায় সিজিন আর হাদিয়ার তীর নিয়ে একটা জঙ্গলি ষাঁড়ের পিছু করছে। হাদিয়া বলল, আমরা এটাকে জানে মারব না, জীবিত অবস্থায় গ্রামে নিয়ে যাব, তারপর কোনো গরিব কৃষককে দিয়ে দিব। সিজিন কিছু বলল না, শুধু একটা ভয়ানক হাসি দিল। হাদিয়ার সুযোগ বুঝে তীর ছুড়ল ষাঁড়ের ঘাড় বরাবর, যাতে সে আহত হয়। ঠিক তাই হলো, ষাঁড়ের ঘাড়ে তীর লেগে সে আহত হয়ে নিচে পড়ে গেল। যতক্ষণে হাদিয়া সেখানে পৌঁছালো ততক্ষণে সিজিন গিয়ে তার ধারালো ছুরি বের করে ষাঁড়ের পেট কেটে কলিজার টান দিয়ে বের করে সেটা কাঁচা চিবিয়ে খেতে লাগলো। হাদিয়া এই দৃশ্য দেখে প্রচণ্ড রেগে বলল, তুমি আবার আমার শিকার দখল করেছ, বলেছিলাম এটাকে জানে না মারতে। সিজিন রক্তাক্ত মুখে রাক্ষসের মতো ভয়ানক হাসি দিয়ে হাদিয়ার দিকে কলিজা এগিয়ে দিয়ে বলল, এটা খুব স্বাদ, লোভ সামলাতে পারিনি, তুমি একটু খেয়ে দেখো। হাদিয়া বমি করার ভান করে ওয়াক থু করে বলল, আমি তোমার মতো গেদর না, তোমারটা তুমিই খাও, খচ্চর কোনাকার। এই বলে হাদিয়া হনন করে চলে যাচ্ছে। সিজিন তার পিছু নিল, হাতে নিয়ে তাজা রক্তাক্ত কলিজাটা। হাদিয়া বলল, এটা আমার পিছে আসবা না, অন্য পথ ধরো এটা নিয়ে। সিজিন বলে, আমার পুরো দুনিয়া একদিকে আর তুমি একদিকে, আর এই দুইটা দুনিয়ায় আমার চাই না। আমি তোমাকে হারাতে পারবো না, না এই কাজ ছাড়তে পারবো, এইগুলো আমাকে অন্যরকম শান্তি এনে দেয়। হাদিয়া বলে, আমি সেই দুনিয়ায় থাকতে চাই না সে যেখানে রক্তের হোলি খেলা হয়। শোনো সিজিন, হিংস্রতা আর ভালোবাসা কখনোই একই হৃদয়ে থাকতে পারে না। তখনই জঙ্গলের এক ভয়ানক সিংহ ঝোপের আড়াল থেকে হাদিয়ার উপর ঝাঁপিয়ে পড়ল। হাদিয়া নিজেকে বাঁচাতে সরতে গিয়েও গাছের শিকড়ের সাথে পা আটকে নিচে পড়ে গেল। এতে হাদিয়ার মাথা থেকে রক্ত বের হতে লাগলো। এই দৃশ্য দেখে সিজিন প্রচণ্ড রেগে আগুনের মতো হয়ে গেল। ছুরি হাতে এক লাফে সিংহের পিঠের ওপর আছড়ে পড়ে সিংহের লোমশ ঘাড়ে ছুরিতে বিঁধে দিল। সিংহ ছটফট করে লাফাতে লাফাতে হুঙ্কার দিয়ে সিজিনকে সাথে নিয়ে খাদে পড়ে গেল। হাদিয়া চিৎকার করে বলল, সিজিন। খাদের নিচ থেকে সিংহের ভয়ানক গর্জন ভেসে আসতে লাগলো। হাদিয়া মাথা ধরে কোনো রকম উঠে খাদের দিকে এগিয়ে যেতে সিজিনের নাম ধরে ডাকতে লাগলো। ধীরে ধীরে সিংহের গর্জন কমে এলো, একসময় সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। হাদিয়া খাদের কিনারায় দাঁড়িয়ে কান্না করতে করতে ডাকতে লাগলো, সিজিন তুমি কোথায়, কথা বলো। কোনো সারা শব্দ এলো না। হাদিয়া কাঁদতে কাঁদতে সেখানে ধপাস করে বসে পড়ল। বিড়বিড় করে সিজিনের নাম ধরে ডাকছিল। তখনই খাদের পাড় ধরে হুড়মুড় করে সিজিন উঠে এলো। তার হাতে সিংহের কাটা মাথা, শরীরে বিভিন্ন স্থানে সিংহের আঁচড়ের দাগ। সিজিনকে দেখে হাদিয়া খুশি হয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। সিজিন হাত থেকে সিংহের মাথাটা ফেলে হাদিয়াকে জড়িয়ে ধরে বলল, বেঁচে থাকতে হলে হিংস্র হতে হয়, না হলে মানুষ তোমাকে দুর্বল ভেবে পিষে ফেলবে। এসব প্রাণীর চেয়ে মানুষ বেশি ভয়ানক।
দৃশ্য ফিরে আসে বর্তমানে। সিজিন কবরস্থানে প্রবেশ করে সেই দুটো কবরের সামনে গেল। সাদা ধোঁয়া বের হয়ে বাতাসে একদিকে চলে যাচ্ছে। সিজিন সেই ধোঁয়ায় পথ মেপে বলল, এতক্ষণে তোমাদের আমার উপর আক্রমণ করার কথা ছিল, তাহলে তোমরা কোথায়? দৃশ্য পরিবর্তন। সবাই খাবার টেবিলে বসেছে রাতের খাবার খাওয়ার জন্য। নানু জিজ্ঞাসা করল, আরেকজন তো আছে, ওই যে সুন্দর মুন্দর পোলাটা, সে কোথায়? আদিবা বলল, সে এসব খাবার খায় না, তার প্রিয় শুকনো কাবর। নানু বলল, যা, ওটা তো জিনদের খাবার শুনেছি। আদিবা নানুর দিকে তাকে একটু হাসলো। নানু অবাক হয়ে জাইমের দিকে তাকালো। জাইম মাথা নেড়ে হ্যাঁ বোধক জবাব দিল। নানু মাথায় হাত দিয়ে কাশতে কাশতে বলল, আমি তো ঘূর্ণাক্ষরেও টের পাইনি ওই পোলা জিন। পরের বার দেখলে নিশ্চিত হার্ট অ্যাটাক করবো আমি। আদে বলল, নানু আপনার হার্ট এই বয়সে চলতেছে, এটাই বেশি। অ্যাটাক করার শক্তি আপনার হার্টের নাই। নানু হাসতে হাসতে বলল, এটা বলিস না লো, আমার জন্য এখনো বড় বড় ঘর থেকে বিয়ের সম্বন্ধ আসে, আমি রাজি হই না। জাইম পানি খাচ্ছিল, এটা শুনে পানি মাথায় উঠে গেল। কাশতে কাশতে জাইম বলল, আর কিছু? আদিবা হাসতে হাসতে বলল, হ্যাঁ, এই বয়সে আপনার বিয়ে হলে আপনার জামাই বাসর ঘরে স্ত্রী নিয়ে ঢুকবে চামড়া টান করার জন্য। নানু বোকরা দাঁত বের করে হি করে হেসে উঠল। দেখা গেল তনিকা আর ইনায়া কিছু খাচ্ছে না, কোনো রিয়াক্টও করছে না, ভাতের প্লেটে আঙুল দিয়ে আঁকাকি করছে। জ্যাম বলল, তোরা খাচ্ছিস না কেন? আর তোদের রেডিও হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন রে? তনিকা বলল, জাইম শোনো না, আমি বলছিলাম কি, নানু তো বুড়া মানুষ, তাকে দেখাশোনা করার জন্য তো একজন মানুষ দরকার। আমি না হয় নানুর সাথে থেকে যাব, তোরা ওই গ্রামের কাজ শেষ করে যাওয়ার সময় আমাকে নিয়ে যাইস। জাইম ভাতের নলা মুখে দিয়ে চিবোতে চিবাতে বলল, কোনো বাহানা না, তুই যাচ্ছিস আমার সাথে। ইনা বলল, সেটাই তো, তুমি হলে জাইমের হবু বউ, তোমার অবশ্যই ওর সাথে যাওয়া উচিত। নানুর দেখাশোনা করার জন্য আমি আছি, তাই না জাইম? জাইম বলল, তুইও যাচ্ছিস আমার সাথে? ইনা আর তনিকা এক উপরের দিকে তাকিয়ে কান্না কান্না ভান করে ভাত খেতে লাগলো আর বলতে লাগলো, মনে হয় শুকনো গোবর খাচ্ছি। দৃশ্য পরিবর্তন। গুপ্ত ছাদে বসে আছে একা। চিকন রেলিংয়ের উপর বসে আসন করে ধ্যান করার মতো চোখ বন্ধ করে আছে। হঠাৎ গুপ্তর শরীরে দমকা এক বাতাস এসে লাগলো। কোন এক অদৃশ্য শক্তি গুপ্তর দিকে এগিয়ে আসতে লাগলো ভয়ানক শব্দ করে। ধীরে ধীরে ওই শক্তি গুপ্তর খুব কাছে চলে আসলো। গুপ্ত ধাপ করে চোখ মেলে তাকিয়ে হাওয়ার বেগে পেছনে ফিরে দুই হাত দিয়ে কিছু একটা চেপে ধরল। ওই অদৃশ্য শক্তি তখন দৃশ্যমান হলে আমরা দেখতে পাই এটা সেই দম্পতি যাদের নিয়ম লঙ্ঘন করে কবর দেওয়া হয়েছিল। গুপ্ত তাদের দুজনের গলা চেপে ধরে রেখেছে দুই হাতে। এরপর জিজ্ঞাসা করল, তোমরা কারা? ওই দম্পতি জানালো, আমরা তোমাকে সাহায্য করতে চাই। গুপ্ত তাদের গলা ছেড়ে দিয়ে বলল, কিন্তু আমি তোমাদের সাহায্য চাইনি, কোথা থেকে এসছো? তারা জানালো, আমরা শান্তিনগর গ্রাম থেকে এসেছি তোমার পিছু নিয়ে, যখন তুমি সিজ্জিনের কবল থেকে পালাচ্ছিলে। গুপ্ত বল, আচ্ছা, তাহলে তোমরা এই গ্রাম থেকে বলো, কি বলতে চাও? তারা জানালো, আমরা এমন কিছু বলতে চাই যার সম্পর্কে তোমাদের জানা উচিত ওই গ্রামে যাওয়ার আগে। তিতাসনগর গ্রামে ঢোল বেজেছে, রঙিন কাগজ দিয়ে পুরো গ্রাম সেজেছে, কলা গাছ দিয়ে দৃষ্টিনন্দন গেট সাজানো হয়েছে। কুমারী মেয়েরা হলুদ শাড়ি পরে কুলা হাতে নিয়ে হেঁটে যাচ্ছে। বৃদ্ধা মহিলারা বসে গীত গাইছে, বাচ্চারা কাদা মাটি নিয়ে খেলা করছে, পাশেই বিশাল বিশাল ডেগে রান্না হচ্ছে। গ্রামে হাদি এবং সিজ্জিনের বিয়ের ধুম লেগেছে। কয়েকজন ছেলে সিজ্জিনকে কোলে করে উঠানে নিয়ে আসলো। অপর দিক থেকে হাদিয়াকেও কোলে তুলে নিয়ে আসা হলো। দুজনকে উঠানের মাঝে পিঁড়ির ওপর বসিয়ে দেয়া হলো পাশাপাশি। সবাই এসে গায়ে হলুদ লাগিয়ে দিয়ে যাচ্ছে। সিজ্জিনের হাদিয়া এক অপরের দিকে তাকিয়ে মুচকে হাসলো। সিজ্জিন টুং করে চোখ টিপ মারল। হাদিয়া দাঁত কটমট করে তাকালো। সিজ্জিন আবার হেসে দিল। সাথে হাদিয়াও লজ্জা পেল একটু। তান্ত্রিক বাবু এবং তার গিন্নি এসে দুজনকে আশীর্বাদ করলো এবং পুটলিতে করে উপর ঢোকন দিল। হাদি এবং সিজ্জিন তাদের বর্তমান বাবা মায়ের হাতে চুমু খেল। তান্ত্রিক সিজ্জিনের মাথায় হাত দিয়ে বলল, এই জমিনে বিবাহ হচ্ছে সবচেয়ে শক্তিশালী বন্ধন। আজ থেকে হাদিয়া শুধু তোমার স্ত্রী না, সে তোমার পুরো দুনিয়া। তার দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। ওইদিকে গিন্নি হাদিয়ার মাথায় হাত রেখে বলল, স্বামী হইল বন্যা ঘোড়ার মতো, তারে জোর করে পোষ মানানো যায় না। তুমি যদি তার মন রক্ষা করে চলতে পারো, তাহলে সে নিজ ইচ্ছায় তোমার পোষ হয়ে যাবে। হাদিয়া সুন্দর করে হাসি দিয়ে সিজ্জিনের দিকে তাকালো। দেখা গেল সিজ্জিনও হাদিয়ার দিকে তাকিয়ে আছে, তবে সিজ্জিনের চেহারায় অজানা এক চিন্তার ভাঁজ। হাদিয়া কপাল কুঁচকে ইশারায় জিজ্ঞাসা করল, কি হয়েছে?
সিজিন একটু জোরে করে মুখে হাসি এনে জানালো, কিছু না। দৃশ্য পরিবর্তন। হাদিয়া লাল শাড়ি পরে ফুল দিয়ে সাজানো বিছানায় বড় ঘোমটা দিয়ে বসে আছে বাঁশের তৈরি চৌকির ওপর। সিজিনের এখনো আসার নামগন্ধ নেই। হাদিয়া মনে মনে বলল, রাক্ষসটা কোথায় চলে গেল, এখন আসছে না কেন? এত বড় ঘোমটা দিয়ে কতক্ষণ এমন সং সেজে বসে থাকবে? তখনই দরজা খোলার শব্দ হলো। ঘোমটার নিচে হাদিয়ার মুখে এক চিলতে হাসি আর লজ্জায় গলা দুটো লাল হয়ে গেল। দরজার কুণ্ডি বন্ধ করার আওয়াজে হাদিয়ার বুকের ধরফরানিও বাড়তে লাগলো। হাদিয়া একটু নড়ে চড়ে বসল। সে চৌকির উপর বসেছে। হাদিয়া ঘোমটার ভেতর থেকেই একটু কাশি দিয়ে বলল, এই আপনার আসার সময় হলো? এতক্ষণ কোন বউয়ের ঘরে ছিলেন শুনি? ওপাশ থেকে কোনো জবাব এলো না। হাদিয়া আবার বলল, কি হলো, কথা বলছেন না যে? মুখে কার মাথা ঢুকিয়ে রাখছেন? এবার কোনো জবাব এলো না, কিন্তু একটা হাত ধীরে ধীরে হাদিয়ার ঘোমটা ওঠাতে লাগলো। হাদিয়া মুচকি এসে চোখ বন্ধ করে বসে রইল। ঘোমটা নিচে পড়ে গেলে হাদিয়া ধীরে ধীরে চোখ মেলে বলতে যাবে, আমার উপহার কোথায়? কথা শেষ না করতেই হাদিয়া দেখতে পেল সামনে বসে আছে আগুনে পোড়া ভয়ানক চেহারার এক বিকৃত দানব। হাদিয়া এক চিৎকার দিল। বাইরে থেকে সিজিন দৌড়ে এলো। দেখতে পেল হাদিয়া ভয়ে জড়সড় হয়ে চোখের ওপর বসে আছে। সিজিন তাড়াতাড়ি গিয়ে হাদিয়াকে স্পর্শ করতে আবার চিৎকার দিয়ে উঠল। সিজিন বলল, হাদিয়া, এটা আমি, কি হয়েছে? সিজিনকে সামনে দেখে হাদিয়া সাহস পেয়ে শক্ত করে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, একটা ভয়ানক আকৃতি, সে আমার সামনে ছিল আর আমার পেটে হাত দিয়ে কিছু একটা বলে অদৃশ্য হয়ে গিয়েছে। সিজিন, আমার না খুব ভয় করছে। সিজিন হাদিয়াকে শান্ত হতে বলল। হাদিয়া ভয় কাঁপছে। হাদিয়া বলল, সিজিন, আমিও কিছু শিখে রেখেছি, এর আগে অনেক অশরীরের মুখোমুখি হয়েছি, কখনো ভয় পাইনি, কিন্তু এটা ভিন্ন ছিল। তার মুখটা এতটাই বিকৃত ছিল যে আমার আমার অন্তরাত্মা কেঁপে উঠেছে। সিজিন হাদিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, ঠিক আছে, আমি দেখছি কার এত বড় সাহস যে আমার সাহসী নারীকে ভয় দেখিয়েছে। তুমি শান্ত হও। হাদিয়া সিজিনের বাহুতে কামড় দিয়ে বলল, তার আগে বল, এতক্ষণ কই ছিলি আমাকে একলা ঘরে রেখে? আজকে আমাদের বাসর ঘর সেই খেলা আছে তোর? সিজিন কামড়ে ব্যথা আউ করে বলল, ছাড়ো, ব্যথা লাগছে তো। আর আমি তোমার জন্য উপহার আনতে গিয়েছিলাম, ভাবছিলাম ঘোমটা উঠিয়ে উপহারটা দিব, কিন্তু এখন দেখছি বউ আমার ঘোমটা আগেই উঠে বসে আছে। হাদিয়া বলল, তাহলে এখন কি করা যায় বলো তো? সিজিন একটু মুচকে এসে বলল, আর কি করবা, ঘোমটা উঠানোর জন্য তো আরেকটা বিয়ে করতে হবে। হায়দে রেগে বলল, কি, আরেকটা বিয়ে করবি তুই? আমি তোর ওইটা ছিনিয়ে নেব, যেটা না থাকলে বিয়ে হয় না। সিজিন জিব্বায় কামড়তে বলল, কও কি? হায়দে বলল, আমি তো রুহু ছিনিয়ে নেব, রুহু না থাকলে কি বিয়ে হয় নাকি? সিজিন আস্তে আস্তে বলল, তাই বলো? আমি আরো ভাবলাম। হায়দে থামিতে বলল, থাক, আর ভাবতে হবে না তোমার, এমনি তো গল্পের লেখক স্ট্রাইকে আছে, এখন আমার উপহার দাও। সিজিন বলল, চোখ বন্ধ করো। হায়দে সুন্দর করে হাসি দিয়ে চোখ বন্ধ করল। সিজিন পাঞ্জাবির পকেট থেকে একটা স্বর্ণের লকেট বের করে হাদিয়ার গলায় পরিয়ে দিল। হাদিয়া চোখ খুলে লকেটটা দেখে কান্না করে দিয়ে বলল, এটা তো আমার মায়ের দেয়া লকেট, ছোটবেলায় ওদের হাত থেকে পালিয়ে আসার সময় হারিয়ে ফেলেছিলাম, তুমি এটা কোথায় পেলে? সিজিন বলল, আমি এটা অনেক আগে পেয়েছিলাম সেই খাদে, কিন্তু তোমাকে এটা ফিরে দেওয়ার জন্য একটা সুন্দর মুহূর্তের অপেক্ষায় ছিলাম, আজকে সেই দিন। হাদিয়া কান্না করে দিয়ে সিজিনকে জড়িয়ে ধরল। সিজিনও পরম মমতায় হাদিয়াকে বুকে জড়িয়ে নিল। অদ্ভুতভাবে হাদিয়া সিজিনের কাঁধে ঘুমিয়ে পড়ল। তখনই বাইরে থেকে হট্টগোল শোনা গেল। সবাই চিল্লাপাল্লা করছে আর বলছে তান্ত্রিক এবং গিন্নির মৃতদেহ খাদের কিনারায় পাওয়া গিয়েছে। সিজিন এটা শুনে ঠোঁট বাঁকা করে একটা ভয়ানক হাসি দিল। দৃশ্য কিছুক্ষণ আগের। তান্ত্রিক প্রচণ্ড রেগে সিজিনকে এক থাপ্পড় মেরে বলল, তুই এই কাজ কিভাবে করতে পারলি? আমি তার উপাসনা করেছি অন্য সন্তান বলি দিয়ে, কখনো নিজের রক্তের কাউকে তার কাছে বলি হতে দেইনি, আর তুই? সিজিন খুব শান্ত গলায় বলল, এর বিনিময়ে সে আমাকে এমন কিছু দিবে যা আপনি কখনো পাননি এতদিন তার উপাসনা করে। এই জন্যে আপনি এই প্রত্যন্ত গ্রামে পড়ে আছেন। আমি আমার রাজত্ব আর ক্ষমতা এই গ্রামের বাইরেও দেখাতে চাই। তান্ত্রিক আরও রেগে বলল, দেখো গিন্নি সে কি বলে, তার মাথা খারাপ হয়ে গিয়েছে। গিনি বলল, তুমি তো এইটাই চেয়েছিলে, সিজিনকে রাক্ষস হিসেবেই দেখতে চেয়েছ, এখন তাই হচ্ছে। কিন্তু সিজিন, আমার কথা শোনো বাবজান, যাই করো নিজের পরিবারের ওপর কোনো আঘাত আসতে দিও না, এখনো সময় আছে, তার সাথে এই চুক্তি ভেঙে ফেলো। সিজিন বলল, সেটা সম্ভব না মা, আমি তাকে কথা দিয়েছি আমার প্রথম সন্তানের রক্ত তার চরণে দেব।
তান্ত্রিক বলল, আমি বেঁচে থাকতে সেটা হতে দিব না। আমি নিজে প্রভুর সাথে কথা বলে এই চুক্তি ভেঙে দিব। তোকে আমি এতটাও রাক্ষস দেখতে চাইনি যে নিজের রক্তের ওপর পা দিয়ে ক্ষমতা অর্জন করবা। সিজিন চুপ করে পেছন থেকে একটা চাকু বের করে চোখগুলো কালো রং ধারণ করে কিছু বোঝাটার আগেই তান্ত্রিকের গলায় চাকু ঢুকিয়ে দিল। ফিনকি দিয়ে রক্ত গিন্নির মুখে গিয়ে পড়ল। গিন্নি চিৎকার করতে যাবে তার আগেই সিজিন চাকুটা বের করে গিন্নির মুখে ঢুকিয়ে দিয়ে মাথার ওপাশ দিয়ে বের করে ফেলল। সিজিন রক্তাক্ত চেহারায় ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে বলল, আমার রাস্তায় যে বাধা হয়ে দাঁড়াবে তাকে এই পরিণতি ভোগ করতে হবে। আমি ছাড়া কেউ আমাকে বাধা দেওয়ার ইখতিয়ার রাখে না এই পৃথিবীতে। দৃশ্য ফিরে আসে বর্তমানে। সিজিন ঘুমন্ত হাদিয়াকে জড়িয়ে ধরে রেখেছে। হঠাৎ সিজিন চোখ বড় করে তাকালো হাদিয়াকে জড়িয়ে ধরা অবস্থাতেই। দেখা গেল হাদিয়ার পেছনে কিছুটা দূরে চৌকির কিনারে দাঁড়িয়ে আছে সেই আগুনে পোড়া ভয়ানক চেহারার আকৃতি। সিজিন তার দিকে তাকিয়ে রহস্যময় এক হাসি দিয়ে হাদিয়ার পেটে হাত রাখল। গ্রামের সবাই সিজিনের ঘরের সামনে ভিড় করছে। একজন আরেকজনের সাথে কানা ঘোষা করে কিছু একটা নিয়ে আলোচনা করছে। দরজা খুলে সিজিন বের হতেই সবাই চুপ হয়ে মাথা নিচু করে দাঁড়ালো। সিজিন সবার দিকে এক নজর বুলিয়ে হাত উঁচু করে বলল, সবাই মনোযোগ আমার দিকে। সবাই সিজিনের দিকে তাকালো। সিজিন বলল, আগামীকাল গ্রামে বার্ষিক উৎসব, আর এই উৎসবের পেছনে উদ্দেশ্য কি সেটা সবার জানো। তবে এবার উৎসব হবে একটু অন্যরকম। তোমাদের কারোর সন্তান প্রভু গ্রহণ করবে না। সেবার এমন কিছু চাই যাতে এই গ্রাম থেকে সূর্য দেবতার অভিশাপ চিরতরে কেটে যায়। গ্রামবাসীর মাঝে এক আনন্দের ফোয়ারা বয়ে গেল। প্রথমত গ্রামের কোনো বাচ্চা বলি হবে না এবার, দ্বিতীয়ত অভিশাপ কেটে যাবে। ভিড়ের সামনে থেকে একজন বলল, তো মালিক, এবার প্রভু কাকে গ্রহণ করবে? কে সে ভাগ্যবান? সিজিন কিছু না বলে ভয়ানক এক হাসি দিল। পরের দিন সকালের দৃশ্য। সবাই বাড়ি থেকে বের হয়েছে গ্রামের উদ্দেশ্যে যাওয়ার জন্য। আদিবা আগে গিয়ে গাড়িতে বসে আছে। তনিকা রিনায়া একটু দূরেই বসে আছে। জাইমের নানু দোয়া পরে মাথায় ফু দিয়ে দিয়েছে জাইমকে। এরপর শাড়ির আঁচলের গিট্টু খুলে একটা তাবিজ বের করে জাইমের বাহুতে বেঁধে দিল। দূর থেকে টেনায় দেখে বলল, দেখো, জাইমকে তাবিজ বেঁধে দিচ্ছে। সে কি এখনো বিছানায় হিসু করে নাকি? তনিকা বলল, করলে তোমার সমস্যা কি? বিয়ের পর খেতা বালিশ আমি ধুবো। ইনা বলল, কি বলো, তোমার এই কোমল হাতগুলো দিয়ে খেতা বালিশ দিবা? তার চেয়ে ভালো আমাকে কাজে রেখে দিও। খেতা বালিশ থেকে শুরু করে থালা বাসন সব দিয়ে সাফ করে দিব। তনিকা বলল, আইডিয়াটা মন্দ না, তাহলে সেটাই করব। বলো, তোমাকে কয় টাকা বেতন দিতে হবে? ইনা বলল, ছি ছি ছি, তোমরা হলে আমার আপন মানুষ। তোমাদের কাছ থেকে টাকা নিলে কেমন দেখায়? তার চেয়ে বরং জাইম তোমাকে যা দিবে আমাকেও তাই দিলে হবে। তনিকা ভ্রুকুচকে বলল, মানে কি বলতে চাও? ইনা বলল, আরে শপিং করে দেওয়ার কথা বলছি। তনিকা দাঁত খটমট করে বলল, তুমি যে কিসের কথা বলছো তা আমি ভালো করেই বুঝি। ইমরান হাসমিল লেডি ভার্সন। এদিকে যাই নানুকে জিজ্ঞাসা করলো, এটা কিসের তাবিজ? নানু বলল, তোমার নানা ভাই বেঁচে থাকতে ভারতের বড় এক দরগা থেকে এনেছিল এটা। খারাপ শক্তি থেকে তোমাকে রক্ষা করবে, আর হ্যাঁ, বেঁচে ফিরবে মনে করে। জাইম নানুর হাতে চুমু খেয়ে বলল, আমি ফিরে আসব। এদিকে গাড়ির ভেতর আদিবা বসে বসে মুরগির মতো ঝিমাচ্ছে। হঠাৎ আদিবার পাশের সিটে দৃশ্যমান হলো গুপ্ত। চুপ করে হাসি মাখা মুখে আদিবার দিকে তাকিয়ে রইল। একটা মাছি বারবার আদিবার চেহারায় এসে বসছে। আদিবা হাত দিয়ে সেটা খদিয়ে খদিয়ে দেখছে এবং চোখ বন্ধ অবস্থাতেই গুপ্তটা দেখে ব্যাঙের মতো জিব্বা বের করে টুং করে মাছিটা খেয়ে নিল। হালকা শব্দে আদিবার ঝিমুনি কেটে গিয়ে চমকে উঠল। সামনে গুপ্তকে দেখে বলল, তুমি কখন এলে? গুপ্ত বলল, যখন তুমি ঝিমাচ্ছিলে। রাতে ঘুম হয়নি তো, তাই না? আদি বলল, হ্যাঁ, নিজের বিছানা ছাড়া আমার ঘুম হয় না। গুপ্ত বলল, তাও ভালো। আর আমার তো নিজের টয়লেট ছাড়া আগু হয় না। মনে হয় যেন অন্য গ্রহে চলে এসেছি। আদিবা ধমক দিয়ে বলল, চুপ খচ্চর কোনকার। আচ্ছা, একটা সত্যি কথা বলবে? গুপ্ত সাই দিয়ে আদিবা বলল, তুমি কেন আমাকে ছেড়ে গিয়েছিলে? জানো, তুমি চলে যাওয়ার পর আমি শুধু নিজের ভুল বুঝেছি। কোনো ভুলের কারণে তুমি আমাকে ছেড়ে গেলে, কিন্তু আমি না কোনো কারণ খুঁজে পাইনি। আমি তো তোমার লাইফে যাইনি আগ বাড়িয়ে। আমি তোমাকে নিজের প্রতি আকৃষ্ট করিনি, বরং তুমি এসেছিলে। তুমি আমাকে বাধ্য করেছিলে তোমার প্রেমে পড়তে। তাহলে কেন তুমি আমাকে ছেড়ে গেলে? আদিবার চোখ বেয়ে পানি পড়ছে দেখে গুপ্ত আলতো করে আদিবার গালে স্পর্শ করে পানি মুছে দিয়ে বলল, কারণটা আমি তোমাকে বলতে পারবো না আদিবা। তবে এটা জেনে রেখো, আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম তোমার ভালোর জন্যই।
আদিবা ধাক্কা দিয়ে গুপ্তর হাত সরিয়ে ফুপিয়ে কান্না করে বলল, তোমরা সবাই আমার ভালো চাও কেন বলতে পারো? মা বাবা ছোটবেলা থেকে আমাকে হোস্টেলে রেখেছে আমার ভালোর জন্য, যাতে আমার পড়ালেখা ভালো হয়। তারা কখনো বোঝেনি আমি তাদের কতটা মিস করি। যখন নিজেকে শক্ত করে সবকিছু মানিয়ে নিতে শিখলাম, তখন তুমি এলে আমার জীবনে, আবার নতুন করে বাঁচতে শিখলাম। তারপর তুমিও ভালোর জন্য আমাকে ছেড়ে দিলে। তারপর সবাই বলতে লাগলো, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। তোমরা সবাই যদি আমার ভালো চাও, তাহলে আমি ভালো নেই কেন গুপ্ত? এই বলে আদিবা কান্না করতে করতে গুপ্তর বুকে মাথা রাখলো। গুপ্ত আদিবার মাথায় হাত বুলিয়ে দিল, কিন্তু কিছু বলল না। গুপ্তর চেহারা এক উদাসীনতার ছাপ। গুপ্ত এমন কিছু নিজের মনে চেপে ধরেছে যা সে কাউকে বলতে পারছে না, যা কাউকে শুধু নিজের সাথে নিজে লড়াই করছে। তখন অন্য সবাই চলে আসলো। গাড়ির দরজা খুলে তনিকা রিনায়া ভেতরে প্রবেশ করলো। আদিবাকে গুপ্তর বুকে মাথা রেখে শুয়ে থাকতে দেখি ইনায়া বলল, আমি তোর থেকে 2 মাস 5 দিনের বড়, আমার সামনে এসব লটর পটর করতে তোর লজ্জা করে না? প্রিয় লিসেনার, আমি ইফতি। আমি খুবই দুঃখিত সবাইকে এরকম গল্পের মাঝখানে আটকানোর জন্য। আসলে একটা কথা সবাইকে আগে বলা উচিত ছিল, বাট গল্পের মাঝখানে বললাম। ঠান্ডাজনিত কারণে আমার কণ্ঠস্বরটা একটু অন্যরকম শোনাতে পারে, বাট আপনারা প্লিজ এই জিনিসটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। চলুন আমরা গল্পে ফিরি আবার। আদিবা বলল, আর আমার সামনে তোর মাইন্ডসের হবু জামাই নিয়ে কারাকারি করার সময় তোর লজ্জা কই থাকে? তনিকা হাততালিতে বলল, জীবনের প্রথম তোর কথা এর সাথে আমি একমত। ইচ্ছে করতেছে দাওয়াত দিয়ে তোরে এক বেলা ডাল ভাত খাওয়াই। এর মাঝেই জাইম চলে আসলো এবং বলল, কি হলো তোদের? কামড়া এখনো চলছে নাকি দাঁতের ধার কমে গেছে? আমার কাছে আসিস, সিরিজ কাগজ দিয়ে ঘুষে ভালো করে ধার করে দিব। তনিকা লজ্জা পেয়ে বলল, না থাক, সেটা তোর জন্যই প্রবলেম হয়ে যাবে পরে। সব একসাথে কাশি দিয়ে উঠল। গুপ্ত গাড়ি স্টার্ট করে বলল, গ্রামে গিয়ে পৌঁছাতে 5-6 ঘন্টা লেগে যাবে। যদি কারোর প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হয় এখনই বলো, রাস্তায় গাড়ি থামানো যাবে না। সবাই একে অপরের দিকে তাকিয়ে বলল, না না, আমাদের অত ঢিলা না, দুই দিন না করেও আর আরামসে কাটিয়ে দেওয়া যাবে আর কি। গুপ্ত অনেক ভালো বলে গাড়ি টান দিল। নানু গেটে দাঁড়িয়ে হাত নাড়িয়ে বিদায় জানালো আর ওপরের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, আমার ভুলে আমি সবাইকে হারিয়েছি, এবার অন্তত আমার নাতিটাকে ফিরিয়ে দিও। নানুকে দরজা বন্ধ করতে যাবে তখনই পুলিশের গাড়ি এলো সেখানে। নানু দরজা লাগিয়ে দাঁড়িয়ে চোখের চশমাটা ঠিক করে তাকে বলল, এই ল্যাংড়ারা আবার কি চায়? এসআই সিরাজ গাড়ি থেকে নেমে লুকিং গ্লাসের চুল ঠিক করতে করতে বলল, আমি টাক হয়ে যাচ্ছি দিন দিন, তাই না? পাশ থেকে পুলিশ কনস্টেবল বলল, না স্যার, হ্যাঁ আপনি দিন দিন হ্যান্ডসাম হচ্ছেন, চাইলে মুভিতে হিরো হতে পারেন এখনো। এসআই সিরাজ বলল, হ্যাঁ আমার স্বপ্ন ছিল হিরো হওয়ার, কিন্তু স্বপ্ন তো আর পূরণ হয় না, ওটা ঘুমের মাঝেই সুন্দর। কনস্টেবল বলল, কেন স্যার, তাহলে আপনি পুলিশে কেন এলেন? এসআই সিরাজ চশমা পড়তে পড়তে এগিয়ে গেল আর বলল, ইউনিফর্ম পছন্দ হয়ে গিয়েছিল, তাই না করতে পারিনি। আসসালামু আলাইকুম নানি, কেমন আছেন আপনি? নানু সালামের উত্তর দিয়ে বলল, এখানে কারে ধরতে আসছো বাবু? ঠিকানা ভুল করনি তো? এসে সিরাজ হাসতে হাসতে বলল, আমার জন্ম ছাড়া আর কোনো কিছুর ভুল নেই আমার জীবনে। তো নানি, আপনি কি এখানে একাই থাকেন? নানু একটু রেগে বলল, না, পুরো এলাকার মানুষ নিয়ে থাকি। এসে সিরাজ ফিক করে এসে বলল, ফানি নানি, এই বয়সে পুরো এলাকার মানুষ একটা নিতে পারবেন না। এখন কাজে কথা আসি, আপনি যাকে বাড়িতে আশ্রয় দিয়েছেন সে আপনার কি হয়? নানু বলল, আমার নাতি। কেন, তার সাথে তোমার কাজ কি? শোনো দারোগা বাবু, আমার নাতি কোনো অপরাধী না, ওর পিছু নিয়ে নিজের জীবনটা বিপদে ফেলো না। এসআই সিরাজ এবার সিরিয়াস হয়ে নানুর কাছে এসে বলল, আপনার নাতি অপরাধী না হলে পালিয়ে বেড়াচ্ছে কেন? আর আমার জীবন নিয়ে চিন্তা করার দরকার নেই আপনার। এখন বলুন সে কোথায়, তাকে বের করে দিন। নানু বলল, সিনেমা হোক বা বাস্তবে, তোমরা পুলিশরা ঠিক সময় কখনো পৌঁছাতে পারো না। আমার নাতি একটু আগে চলে গিয়েছে। এসআই সিরাজ কনস্টেবলের দিকে তাকিয়ে বলল, নানি মিথ্যা বলছে, ঘরের ভেতরে খুঁজে দেখো যাও, টেনে হিচড়ে আমার কাছে নিয়ে আসো তাকে। কনস্টেবল অর্ডার পেয়ে ঘরে গেল। নানু খুব শান্ত গলায় বলল, তুমি আমার কথা বিশ্বাস করছো না তাই না? এসআই সিরাজ বলল, মানুষকে বিশ্বাস করার চেয়ে ডুবে মরা ভালো, তবে মনে হচ্ছে সত্যি কথা বলছেন। একটু পর কনস্টেবল এসে জানালো ঘরে কেউ নেই। এসআই সিরাজ জিজ্ঞাসা করলো, সে কোথায় গিয়েছে নানি? নানু বলে, আমি তো বলে দিব সে কোথায়, তবে আমার মনে হয় না তোমরা সেখানে যাওয়া উচিত হবে তোমার।
এসে সিরাজ বলল, আপনি বলুন উচিত নন উচিত আমি ডিসাইড করব। নানু বলে দিল ঠিকানা। এই ভেবে যে পুলিশ সেখানে গেলে জাইমদের জন্য ভালো হবে, একটু সাপোর্ট পাবে ভিন্ন উপায়। নানু কাছ থেকে ঠিকানা নিয়ে এসে সিরাজ চলে যাচ্ছিল। গাড়িতে উঠে ডাক দিয়ে বলল, নানি আপনাকে আমার পছন্দ হয়েছে। আমার অবিবাহিত এক নানা আছে, আপনি রাজি থাকলে তার সাথে আপনার হাত রঙিন করে দিতে পারি। নানু মুখ ভেঙচে বলল, পুলিশের চাকরির পাশাপাশি ঘটকালেও করো নাকি দারোগা বাবু? তোমার নানার চেয়ে ভালো ভালো সরকারি চাকরিরা বোলারা আমার লাইনে দাঁড়িয়ে আছে, আমার সাথে হাত রঙিন করানোর জন্য তোমার নানাকে লাইনে দাঁড়াতে বলো। এসে সিরাজ হাসতে হাসতে বলল, বুড়ির এক পা কবরে চলে গেল, দেমাগ কমেনি। দৃশ্য পরিবর্তন। ধীরে ধীরে গাড়ি গ্রামে প্রবেশ করছে। গাছের পাতার ফাঁক ফোকর দিয়ে সন্ধ্যা আর অস্ত যাওয়ার সূর্যের আলো উকি দিচ্ছে গাড়ির কাছে। মানুষজন কাজে শেষে লাঙল কাঁধে নিয়ে হাল চাষের কাদামাখা গরু নিয়ে বাড়ি ফিরছে। ইনায়া একটু অবাক কণ্ঠে বলল, যাই, এটা তো সেই গ্রাম না? এখানে আগের মতো কোনো ভয়াবহতা নেই, কুয়াশা নেই, গাছগাছালিতে ভরপুর, মাঠগুলো ফসলে ভরা। আমরা কি ভুল জায়গায় এসে গেলাম? জাইম খুব শান্ত গলায় বলল, ভুল না, এটাই সঠিক। গ্রামে আবার শান্তি ফিরে এসেছে। হতে পারে তাদের প্রভু বলি গ্রহণ করেছে। ইনা বলল, কি পাগলের মতো কথা বলিস? বলি তো তোকে দেওয়ার কথা ছিল, আর তুই এখন আমাদের সামনে বসে আছিস। জাইম বলল, কিন্তু তুই আমার সামনে নেই, আমরা কেউ তোকে দেখতে পাচ্ছি না। এর সাথে তনিকা, আদিবা আর গুপ্ত বলে উঠল, সত্যি আমরা তোকে দেখতে পাচ্ছি না। এনে রেগে বলতে যাবে মজা করিস না, তো তখনই খেয়াল করলো বাইরের মানুষগুলো সবাই নড়চড়বিহীন ঠায় দাঁড়িয়ে গাড়ির দিকে তাকিয়ে আছে, যেন সময় থেমে গিয়েছে। মানুষগুলো কেউ মুভ করছে না, এমনকি চোখের পাতাও ফেলছে না। ইনায়া এই দৃশ্য দেখে এইদিকে ফিরে সবাইকে বলতে যাবে, তখন বড় ধরনের একটা শক খেলো। গাড়িতে ইনায়া ছাড়া আর কেউ নেই। গাড়ি একা একাই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে গ্রামের মাটির রাস্তা ধরে। ইনায়া ভয় ডাক দিল, জাইম, কোথায় তোরা? আদিবা, দেখ, মজা করিস না আমার সাথে, আমি কিন্তু খুব ভয় পাচ্ছি। তখনই বিকট শব্দে গাড়ির চাকার নিচে কিছু একটা পড়ল। ইনায়া চমকে গিয়ে ভয়ে চিৎকার করে উঠল। গাড়ি থেমে গেল আপনি আপনি। ইনায়া আবার ডাকতে লাগলো সবার নাম ধরে, কিন্তু কারোর কোনো সারা শব্দ পাওয়া গেল না। ইনায়া কাঁপা কাঁপা হাতে গাড়ির দরজা খুলে বের হলো বাইরে। একটু আগেও যে গ্রাম ছিল আলোক সজ্জ্বল, সেখানে এখন ঠান্ডা মেঘের মতো কুয়াশা ছেয়ে গিয়েছে। ইনায়া ভয়ে ভয়ে চারপাশে ডাকতে লাগলো, তাকাতে লাগলো, কেউ নেই সেখানে। হঠাৎ করে যেন সবাই অদৃশ্য হয়ে গেল। তখন কারোর কাতরানোর আওয়াজ শোনা গেল সামনে থেকে। মনে হচ্ছে কেউ ব্যথায় কাতরাচ্ছে। ইনায়া পা টিপে ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল। দেখা গেল কেউ একজন গাড়ির সামনে উপর হয়ে পড়ে কাতরাচ্ছে। রক্তে মাটির রাস্তা লাল হয়ে গিয়েছে। ইনায়া তাড়াতাড়ি করে তার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে জিজ্ঞাসা করল, কি হয়েছে আপনার, কথা বলুন। এটা বলতে বলতে তাকে ঘুরিয়ে দিতেই ইনায়া দেখল ভয়ানক চেহারার এক রাক্ষসের মতো মুখ বিদঘুটে ভাবে হাসি দিয়ে বলছে, আমিও দেখতে পাচ্ছি না তোকে। ইনায়া ভয়ে আতকে উঠে চিৎকার করে উঠল। এর সাথে গাড়ির ভেতর ইনায়ার হুঁশ ফিরল। ইনায়ার চিৎকার শুনে সবাই চমকে গেল। গুপ্তু কোনোরকম নিয়ন্ত্রণ হারাতে হারাতে গাড়ি এক সাইডে কষে ব্রেক করে থামিয়ে দিল। জাইম জিজ্ঞাসা করলো, কিরে, দিনের বেলা শুয়ে শুয়ে স্বপ্ন দেখে চিৎকার করছিস কেন? কার মাথা খাচ্ছিলি স্বপ্নে? তনিকা বলল, মনে হয় নিজের আসল চেহারা দেখে ফেলেছিল স্বপ্নে, শাকচুন্নি। ভাও। আদিব একটু শান্ত গলায় ইনায়ের কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, খারাপ স্বপ্ন দেখেছিস? ইনায়া মাথা নেড়ে বলল, হ্যাঁ। এরপর গুপ্তুর দিকে তাকালো। গুপ্তু মাথা নেড়ে কাউকে কিছু বলতে নিষেধ করলো। ইনায়া বলল, এখানে একটা বিরতি নেওয়া যাক, আমার একটু খোলা বাতাসে নিঃশ্বাস নিতে হবে, তাহলে স্বাভাবিক হতে পারবো। এই বলে ইনায়া গাড়ি থেকে নেমে গেল। এক এক করে সবাই নামলো। গুপ্তু কিছুটা ভেবে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। জাইম বলল, তোদের কারো চাপ দিয়েছে নাকি? দিলে আমার সাথে চল, আমি জঙ্গলের দিকে যাচ্ছি। তনিকা বলল, বাসা থেকে প্যাম্পাস পরে বের হসনি কেন, যা এখান থেকে। জাইম রাস্তা থেকে নেমে জঙ্গলে একটু ভেতরে চলে গেল। ইনায়া, তনিকা এবং আদিবা একসাথে দাঁড়িয়ে রইল। তনিকা জিজ্ঞাসা করল, গুপ্তু গেল কোথায়? আদিবা বলল, হয়তো তারও চাপ দিয়েছে। আচ্ছা ইনায়া, একটা কথা বল, গাড়িতে গুপ্তু তোকে ইশারায় কিছু একটা না করতে বলেছিল, আমি দেখেছি, কি হচ্ছে একটু বলবি? ইনায়া বলল, শুনতে চাস নাকি দেখতে চাস? আদিবা বলল, আবার সে ডায়লগ? আচ্ছা দেখতে চাই।
ইনা বলল, তাহলে অপেক্ষা কর গন্তব্যে পৌঁছা পর্যন্ত। তনিকা বলল, তুমি কি কিছু গোপন করছো আমাদের কাছ থেকে? যদি করো তাহলে বলবো, আমাদের বিশ্বাস করতে পারো, আমরা কারোর কাছে কিছু বলবো না। ইনা একটু হেসে বলল, গোপন কথা কাউকে বলতে হয় না, একমাত্র স্বামী ছাড়া। তার কাছে বললে কোনো ভয় থাকে না, সে কাউকে বলে দিবে, কারণ স্বামীরা বউয়ের কথা শুনেই না, অন্যকে বলবে কি। তিনজনই হেসে দিল একসাথে। এদিকে দেখা যায় জঙ্গলে জাইম একটা গাছের কাছে দাঁড়িয়ে ওয়াটার ডেলিভারি করছিল আর বলছিল, আমি যদি গাছ হতাম তাহলে আমার গায়ে কিভাবে পানি ছিটালে তার মাথায় ডাল ভেঙে ফেলতাম। এটা বলতে বলতে উপর থেকে মরমর করে মোটা একটা ডাল ভেঙে পড়ল। জাইম কোনো রকম সরে গিয়ে উপরের দিকে তাকিয়ে বলল, বুদ্ধি দিলাম আমি, আর আমার উপরে ফেললি, বদও দিলাম, সিজন চেঞ্জ হলে তো সব পাতা ঝরে পড়ে টাকল হয়ে যাবি। এটা বলে প্যান্টের চেন লাগাতে লাগাতে চলে গেল। একটু দূরে যেতেই কেমন যেন ফিস ফিস আওয়াজ শুনতে পেল জাইম। আরেকটু এগিয়ে গিয়ে কান খাড়া করে শুনল কেউ কারোর সাথে কথা বলছে খুব আস্তে, তবে অন্যরকম এক ভাষায়, কিছু বোঝা যাচ্ছে না। জাইম একটু ভয় পেলেও কৌতূহল বশত সেদিকে এগিয়ে গেল ধীর পায়ে। মোটা একটা গাছের আড়াল থেকে ওকে মেরে দেখল গুপ্ত দাঁড়িয়ে আছে। তার সামনে এক ভয়ানক দেখতে ছায়ামূর্তি। গুপ্ত এই ছায়ামূর্তির সাথে ভিন্ন এক ভাষায় কথা বলছে। এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে ছায়ামূর্তিটা গুপ্তর ওপর বেশ রাগ। সে গুপ্তকে কোনো বিষয় নিয়ে ঝাড়ি দিচ্ছে, গুপ্ত কিছু একটা বোঝানোর চেষ্টা করছে তাকে। হঠাৎ অসাবধানতা বশত জাইমের পায়ের সাথে শুকনো ডাল মচ করে ভেঙে আওয়াজ হলো। জাইম চমকে উঠে নিচে তাকিয়ে শুকনো ডাল দেখে আবার সামনে তাকাতেই দেখল সেখানে কেউ নেই, গুপ্তও নেই, ওই ছায়ামূর্তিও নেই। জাইম অবাক হয়ে ভাবল, এখান থেকে যেতে হবে। এই বলে যখনই উল্টো ঘুরল যাওয়ার জন্য, তখনই ঠিক পিছনে দেখল গুপ্ত দাঁড়িয়ে আছে জমিন থেকে কয়েক ইঞ্চি উপরে হাওয়ায় ভেসে। জাইম হঠাৎ করে গুপ্তকে এভাবে দেখে ভয় পেয়ে নিচে পড়ে গেল পেছনের দিকে। গুপ্ত অদ্ভুত এক কণ্ঠে বলল, যা দেখেছ বলে যাও। ধীরে ধীরে জাইমদের গাড়ি শান্তিনগর গ্রামে প্রবেশ করেছে। সময় তখন সন্ধ্যা পেরিয়ে রাতের শুরু। চারিদিক নিস্তব্ধ শুনশান। গাড়ির হেডলাইটের আলোয় ছোট ছোট পোকা উড়ে বেড়াতে দেখা যাচ্ছে। গুপ্ত বলল, আমরা গ্রামে প্রবেশ করেছি, সবাই চোখখান খোলা রাখবে, সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। তনিকা জিজ্ঞাসা করলো, সবকিছু বলতে কি বোঝাচ্ছ? কিনা বললো, এমনকি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। তনিকা একটু ঘাবড়ে গিয়ে বলল, আমি প্রস্তুত না ভাই, আমার এখনো মরার বয়স হয়নি, মাত্র কয়েকদিন আগেই তো জন্ম নিলাম। এনা বলল, জন্মের সাথেই তো মৃত্যুর যোগসূত্র, আমরা জন্মি মরিবার তরে, শুধু সময়টা অজানা। আদৌ বলল, তুই আবার কবিদের মতো ডায়লগ মারা শিখলি কবে থেকে? ওইটা তো আমার কাজ। এনা বলল, তাহলে হয়ে যাক একটা কবিতা। সাথে অন্য সবাই কবিতা শোনায় বায়না করলো, কিন্তু গুপ্ত শুনতে চাইল না। গুপ্ত বলল, ওর কবিতায় ভিলেন আমিই হব জানি। জাইম বলল, আরে তেমন কিছু না, আদিবাব তুমি কন্টিনিউ করো। আদিব একটু গলা ঝাঁঝি দিয়ে বলল, ভালো আমি তাহারে বেসেছিলাম, সে আমারে নয়, তাহার মনে ছিল না কভু মোরে হারানোর ভয়। আমার চোখের পানি মাটিতে গড়িয়ে হয়েছিল কাদা, আমার সামনে বসে কবিতা শুনছে সেই হারামজাদা। সবাই হু হু করে হেসে দিল। গুপ্ত রেগে বলল, আমি জানতাম আমি এমনটাই হবে, এই জন্যই শুনতে চাইনি। তখনই গাড়ির সামনে কেউ একজন সামনে হুড়মুড় করে পড়ল। গুপ্ত কৌশে ব্রেক করলো গাড়ি। সবাই সামনের দিকে ঝুঁকে পড়ল এবং মাথায় বাড়ি খেল। গুপ্ত বলল, কেউ গাড়ি থেকে নামবে না, আমি গিয়ে দেখছি। এই বলে গুপ্ত গাড়ির দরজা খুলে বের হলো। কিছুটা দূরে চাদর মুড়ি দিয়ে একজন লোক দাঁড়িয়ে আছে। গাড়ির ভেতর থেকে বাকি সবাই এটা দেখছে। গুপ্ত তাকে জিজ্ঞাসা করল, কি চাই? লোকটা কাঁপা কণ্ঠে বলল, আমাকে অনুসরণ করো, আমি তোমাদের সিজিনের কাছে নিয়ে যাচ্ছি। গুপ্ত একটু অবাক হয়ে বলল, তুমি কিভাবে জানো আমরা সিজিনের কাছে যে যাচ্ছি? লোকটা একটু হেসে বলল, শুধু আমি না, গ্রামের সবাই জানে তোমরা আসবে, পুরো গ্রাম তোমাদের অপেক্ষায়, তোমাদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, চলো সেখানে নিয়ে যাচ্ছি তোমাদের। গুপ্ত বলল, আমরা তোমাকে কেন বিশ্বাস করব? তুমি কে? আর মুখ দেখাচ্ছ না কেন? চেহারা থেকে চাদর সরাও। লোকটা এক মুহূর্ত চুপ করে থেকে তারপর বলল, তোমরা মৃত্যুর মুখে সে বিশ্বাসের মতো ক্ষুদ্র জিনিস নিয়ে পড়ে আছো। আমি কে বা আমার মুখ দেখা তোমাদের জন্য জরুরি না। জরুরি হলো আমি তোমাদের সেখানে নিয়ে যাব,
যেখানে তোমরা যেতে চাও। এই বলে লোকটা ধীর পায়ে হাঁটা দিল উল্টো ঘুরে। তার হাতে একটা লাঠি, লাঠির মাথায় একটা হারিকেন জ্বালানো। সবাই গাড়ি থেকে বের হলো। জাহিম জিজ্ঞাসা করলো কে ছিল সে আর কি বলছিল। গুপ্ত বলল, আমাদের আসার খবর সবাই জানে গ্রামের, এখন পিছু হটলে চলবে না। ওই লোকটার সাথে আমাদের যেতে হবে, সে আমাদের সিজিনের কাছে নিয়ে যাবে। তনিকা বলল, কিন্তু তাকে আমরা বিশ্বাস করব কিভাবে, সে যদি খারাপ কিছু হয়? গুপ্ত বলল, তেমন কিছুই না, আমার বিশ্বাস সে মিথ্যা বলছে না, আমাদের তার সাথে যাওয়া উচিত। ইনায়া আদিবাকে লক্ষ্য করে বলল, তুই কি বলিস, গুপ্তর কথায় আমরা বিশ্বাস করে ওই লোকের সাথে যেতে পারি? আদিবা ঠিক গুপ্তর সামনে এসে চোখে চোখ রেখে বলল, আমি গুপ্তর কথায় বিশ্বাস করি না, কিন্তু গুপ্তর বিশ্বাসের ওপর বিশ্বাস করি। চল, আমাদের যেতে হবে। এ বলে আদিবা হাঁটা দিল ওই লোকটির পিছু। সাথে বাকি সবাই একটু সন্দেহতীত হয়ে পিছু নিল। সবার পেছনে জাইম আর গুপ্ত হাঁটছে। জাইম জিজ্ঞাসা করল, আমাদের প্ল্যান কি? গুপ্ত বলল, সিজিন যা চাইবে তাই করবে, শেষ অবধি যেন তার মনে হয় সে জিতেছে। তারপর আমরা আমাদের চাল চালবো আর খেলা উল্টে দিব। জাইম বলল, তুমি যেটা বলেছ সেটা যদি না হয়, আমাদের প্ল্যান বি থাকা উচিত। গুপ্ত বলল, ভরসা করতে পারো, আমার ডিকশনারিতে প্ল্যান বি বলতে কোনো শব্দ নেই, কারণ আমার প্ল্যানে কখনোই মিস হয় না। জাইম একটু হাসলো, তারপর জোরে হেঁটে এগিয়ে গেল ওই চাদর মুড়ি দেয়া লোকের দিকে। সব একটা জিনিস লক্ষ্য করলো, ওই লোকটা খুব ধীর পায়ে হাঁটছে, তবু কেউ তার আগে যেতে পারছে না, একটু হলেও তার পেছনে রয়ে যাচ্ছে সবাই। ইনায়া তনিকাকে বলল, আমার মনে হয় বেটা ভুট্টুট হবে, তার পা দেখা যাচ্ছে না, শুনেছি ভূতের পা নাকি উল্টা হয়। তনিকা বলল, সেই হিসেবে তো তোমার পা উল্টা হওয়া উচিত। ইনায়া ভুরকুচকে বলল, হোয়াট ডু ইউ মিন? আমাকে ভূত বলার আগে নিচের দিকে তাকাও, তোমার তো পা ছাড়া সব কিছু উল্টা। তনিকা রেখে বলল, আই উইল কিল ইউ ডাইনি। এনে বলল, বাবা ইংলিশও বলে দেখি। শোনো, ইংলিশ তাদের মুখে মানায় যাদের আত্মীয় স্বজন ইউরোপে থাকে, তোমার আত্মীয় স্বজন সব চুরির মামলায় জেলে আছে। তনিকা আরও রেগে বলল, আমিও জেলে যাব, তোমাকে যদি আমি বোম্বাই মরিচ পেছনে ডলায় না মারছি তাহলে আমার নাম তনিকা না। এদিকে জাইম ঠিক ওই লোকের পেছনে, চেষ্টা করে তার আগে যেতে পারছে না। খোলা মাঠ দিয়ে সবাই হাঁটছে, আলো বলতে শুধু ওই লোকের হাতে থাকা হারিকেন। আদিবা জাইমের একটু পেছনে। আদিবা ওই লোককে জিজ্ঞাসা করল, আপনি সিজিন সম্পর্কে কি জানেন? ওই লোক উল্টো প্রশ্ন ছুড়ে দিল, তোমরা সিজিন সম্পর্কে কি জানো? জাইম বলল, শয়তানের দ্বিতীয় রূপ সিজিন, যতটুকু শুনেছি সে মানুষ রূপে এক অমানুষ। লোকটা গলা কাঁপিয়ে হাসতে হাসতে বলল, ঠিক শুনেছ, সিজিন সেই ছোটবেলাতেই বুঝে গিয়েছিল এই দুনিয়া মানুষের জন্য বানানো হয়নি, এটা অমানুষদের জন্য। তোমরা কি ভেবেছ টাকা, সম্পদ, ক্ষমতা মানুষকে খারাপ বানিয়ে দেয় না? মানুষ খারাপ হয় আগে থেকেই, টাকা, সম্পদ, ক্ষমতা তো শুধু এটা প্রমাণ করে দেয়। আদিবা বলল, তাহলে আপনি বলুন, সিজিন সম্পর্কে আমাদের কিছু বলুন। লোকটা বলল, সিজিনের জীবন বলতে গেলে উপন্যাস হয়ে যাবে, তবে আমি তোমাদের এটা বলতে পারি কেন তোমরা এখন এই গ্রামে। দৃশ্য চলে যায় অতীতে। পাটখড়ি দিয়ে তৈরি গ্রাম্য রান্নাঘরে মাটির চুলায় রান্না করছে হাদিয়া। হাদিয়ার পেট দেখে বোঝা যাচ্ছে তার পেট বেড়ে উঠেছে সিজিনের রক্ত। ইলিশ মাছ ভাজা করছে, কপালের ঘাম মুছে বাইরের দিকে তাকাতেই হাদিয়ার চোখে পড়ল একটু দূরে গাছে নিচে দাঁড়িয়ে আছে বামনের মতো ছোট্ট এক আকৃতি। দেখতে বাচ্চা হলেও তার গঠন পুরো বৃদ্ধ মানুষের মতো, কানগুলো স্বাভাবিকের চেয়ে বড়। হাদিয়া বুঝতে পারলো ওটা কোনো মানুষ না, তাই হাদিয়া খুব শান্ত গলায় জিজ্ঞাসা করলো, কি চাও? বামন হাতের ইশারায় কিছু একটা বলল। হাদিয়া ভাবলো সে ভাজা মাছের ঘ্রাণে এখানে এসেছে, তে বাটিতে করে 2 টুকরো মাছ তার দিকে এগিয়ে দিল। সে দৌড়ে এসে এক খাবলে মাছ দুটো খেয়ে নিল, তারপর আবার হাত পাতল। হাদিয়া আবারও 2 টুকরো মাছ তার দিকে এগিয়ে দিল, কিন্তু এবার সে ধাক্কা মেরে বাটি ফেলে দিল। হাদিয়া একটু রেগে বলল, তাহলে কি চাও? বামন এবার ভয়ানক এক হাসি দিয়ে হাদিয়ার পেটের দিকে ইশারা করল। হাদিয়া এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। প্রচণ্ড রেগে হাদিয়া কিছু একটা পড়ে পানিতে ফু দিয়ে সে পানি বামনের দিকে ছুঁড়ে মারল। সাথে সাথে বামন চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। তখনই হাদিয়ার পেটে প্রচণ্ড ব্যথা হতে শুরু করলো। হাদিয়া পেট চেপে ধরে ব্যথায় কুকড়ে উঠে নিচে পড়ে গেল। ভাগ্যক্রমে তখন সিজিন বাইরে থেকে চলে এসেছে। হাদিয়াকে পড়ে থাকতে দেখে দৌড়ে এসে হাদিয়া উঠিয়ে জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে? হাদিয়া, কথা বলো, কি হয়েছে তোমার?
হাদিয়া ব্যথায় কাতরাতে কাতরাতে বলল, সিজিন আমার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে। এক বামুনজিন এসে আমার পেটের দিকে কিছু ইশারা করেছিল, তারপরে এমন হচ্ছে। সিজিন অবাক এবং ভয় চোখে বলল, আমাদের সন্তান দুনিয়ার আলো দেখার জন্য প্রস্তুত। আমি গিয়ে আয়া ডেকে আনছি, তুমি একটু সহ্য করো। এই বলে সিজিন হাদিয়াকে কোলে নিয়ে ঘরের চৌকিতে শুয়ে দিল। তারপর তাড়াতাড়ি করে আবার বের হয়ে গেল আর আয়া ডাকার জন্য। কিন্তু দরজার কাছে গিয়ে আবার ফিরে আসলো এবং হাদিয়াকে জিজ্ঞাসা করলো, বামুনজিনের সাথে তুমি কি করেছিলে? হাদিয়া বলল, জোহাঙ্কা মন্ত্র পড়ে তার গায়ে পানি ছিটিয়ে মেরেছিলাম। সিজিন ভয়ে আতকে উঠে মাথায় হাত দিয়ে বলল, এটা তুমি কি করেছ? এই বলে তাড়াহুড়ো করে বের হয়ে গেল ঘর থেকে। সিজিন কেমন ভয় পেতে দেখে হাদিয়াও বেশ অবাক হলো, কারণ সিজিন ভয় পাওয়ার মতো মানুষ না। পরবর্তী দৃশ্যে দেখা যায় সিজিন আয়া নিয়ে এসেছে। আয়া ঘরে বসে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল। সিজিন তার উপাসনালয়ে চলে গেল এবং বাফোমেটের মূর্তির সামনে বসে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো। মাফ করুন প্রভু, আমার সহধর্মিনী আপনাকে চিনতে পারিনি, তাকে মাফ করে দিন। তখন বাফোমেটের মূর্তি থেকে কালো ধোঁয়ার সাথে দুই শিংওয়ালা এক ভয়ানক ছায়ামূর্তি বেরিয়ে এসে রাগান্বিত কণ্ঠে বলল, আমি শুধু এটা দেখতে গিয়েছিলাম যেটা আমার। তুই আমার নামে তাকে উৎসর্গ করার চুক্তি করেছিলে, কিন্তু তোর স্ত্রী আমাকে জোহাঙ্কা মন্ত্র দিয়ে আঘাত করেছে। শাস্তি তো তাকে পেতেই হবে। ওইদিকে ঘরের ভেতর থেকে হাদিয়ার চিৎকার ভেসে আসছে আর বলছে, আমি মরে যাব এই যন্ত্রণায়, আমি পারছি না। এদিকে সিজিন ওই ছায়ামূর্তির কাছে হাত জোর করে হাদিয়াকে ক্ষমা করার জন্য, কিন্তু ছায়ামূর্তি বলল, শুধু তোর স্ত্রী না, এই শাস্তি ভোগ করবে পুরো গ্রাম। আগামী 1 মাস সূর্যের আলো তোদের জন্য অভিশাপ হয়ে যাবে। গ্রামের মাঠগুলো ফেটে চৌচির হয়ে ফসল শূন্য হয়ে যাবে, নদীগুলো শুকিয়ে যাবে, পশু পাখি মারা যাবে অনাহারে, কুয়াশায় ঘিরে থাকবে পুরো গ্রাম। রাত হবে তোদের জন্য আশীর্বাদ এই 1 মাস। সিজিন বলল, 1 মাস পর সব ঠিক হয়ে যাবে। তখনই পাশের ঘর থেকে শিশুর কান্নার শব্দ ভেসে আসলো। সিজিনের মনটা হাহাকার করে উঠল ওই কান্নার শব্দে। তখন ছায়ামূর্তিটা বলল, 1 মাস পরে শিশুকে আমার চরণে বলি দিবি, এর সাথে অভিশাপের সমাপ্তি ঘটবে। এই বলে ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেল। সিজিন উঠে ধীরে ধীরে বের হলো তার উপাসনালয় থেকে। পাগুলো যেন চলছেই না, চারপাশে সবকিছু যেন ঘুরছে। বাচ্চা কোলে নিয়ে আয়া হাসি মুখে সিজিনের দিকে এগিয়ে এলো আর বলল, তোমার ঘরে রাজা বেটা এসেছে গো, রাজা বেটা। সিজিন বাচ্চা কোলে নিয়ে অসহায় চোখে তাকালো, তারপর নিজের আঙুল থেকে স্বর্ণের আংটি খুলে আয়াকে দিয়ে বলল, এটা আমার রাজা বেটার পক্ষ থেকে। আয়া অনেক খুশি হয়ে চলে গেল। ও সিজিনের কোলে আসতেই বাচ্চার কান্না থেমে গেল। কি মায়াবী চোখ তার, অবিকল হাদিয়ার চোখের মতো। ফর্সা গায়ের রঙের এক ফেরেস্তা যেন সিজিনের কোলে নেমে এসেছে। সিজিন চোখ ফেরাতে পারছে না। বাচ্চাটা হাত গুটি গুটি হাতে সিজিনের গালে স্পর্শ করল। সিজিন অদ্ভুত এক শান্তি অনুভব করল। আজ বহুদিন পর সিজিনের চোখের কোণে পানি জমেছে। বাচ্চা কোলে নিয়ে সিজিন ঘরে গেল হাদিয়ার কাছে। হাদিয়ার চৌকিতে শুয়ে আছে, হাসি মুখে বলল, কি ব্যাপার, আজ আমার রাক্ষস জামাইয়ের চোখেও পানি? সিজিন বাচ্চাটাকে হাদিয়ার পাশে শুয়ে হাদিয়ার কপালে চুমুখে বলল, ধন্যবাদ এই ফুটফুটে রাজা বেটার জন্য। হাদিয়া একটু অভিমান নিয়ে বলল, ধন্যবাদ চাই না, আমার উপহার কোথায়? সিজিন বলল, তোমার উপহার হলো সামনের বছর আরেকটা রাজা বেটা আনার জন্য প্রস্তুত হও। হাদিয়া বলল, ওরে রাক্ষস, এমনভাবে বলছো যে এই রাজা বেটা আমরা অন্যর কাছে পালতে দিয়ে দিব, তাই সামনের বছর আরেকটা লাগবে? সিজিন প্রতিতরে শুধু একটু হাসল। হাদিয়া এখনো জানে না এই হাসির পেছনে রহস্য কি। সিজিন খুব স্বাভাবিক হয়ে হাদিয়ার সাথে কথা বলছে হেসে হেসে। দুর্ভিক্ষ শুরু হয় পরের দিন থেকে। গ্রামের মানুষ যারা রাত না পেরোতেই বের হয়েছিল কাজের জন্য, সূর্য ওঠার সাথে সাথে তারা আগুনের মতো ঝলসে গিয়ে সেখানে মারা যেতে লাগলো। পশু পাখিগুলোর সাথেও তাই হলো। মানুষ পোড়া গন্ধে আর ধোঁয়ায় পুরো গ্রাম ছেয়ে গেল। চিৎকার আর হাহাকার লেগে গেল চারিদিকে। যারা ঘরে ছিল তারা বেঁচে ছিল, ঘর থেকে একটু দূরেই পড়েছিল ঝলসে যাওয়া আপনজনের লাশ। ঘরের ফাঁকা দিয়ে দেখতে পাচ্ছিল তারা, কান্না আর আফসোস ছাড়া কিছুই করতে পারছিল না। খাল বিল নদী সব শুকিয়ে গিয়েছে, কোথাও পানির ছিটে ফোঁটা পর্যন্ত নেই। ফসলগুলো শুকিয়ে মচমচে হয়ে গিয়েছে। এর মাঝে হঠাৎ করেই চারিদিক থেকে কুয়াশায় ঢেকে নিল পুরো গ্রাম। এদিকে সিজিন নিজের ঘরে বসে ধ্যানে মগ্ন। হাদিয়া চৌকিতে শুয়ে বাচ্চাকে খাওয়াচ্ছে। এমন সময় গ্রামের মানুষদের চিৎকার চেঁচামেচি শোনা গেল।
হাদিয়া আতকে উঠে তাড়াতাড়ি বাইরে যেতে নিল দরজা খুলে। সিজিন বাতাসের গতিতে এসে হাদিয়াকে এক টানে পেছনে নিয়ে আসলো আর বলল, বাইরে যাওয়া যাবে না, পড়ে যাবে। হাদিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করলো, মানে কি বলছো তুমি? বাইরে সবাই তো চিল্লাফাল্লা করছে কেন? সিজিন বলল, এই গ্রামে এক ভয়ানক অভিশাপ নেমে এসছে হাদিয়া। সূর্যের আলো আমরা গায়ে লাগাতে পারবো না। এখন তোমার বাইরে যাওয়ার কোনো দরকার নেই। সূর্য ডুবলে একসাথে বাইরে বের হব। হাদিয়া এবার সিজিনের চোখের দিকে তাকিয়ে বলল, সত্যি করে বলো তো, তুমি কি কিছু লুকাচ্ছ আমার কাছে? কি হয়েছে আমাকে বলো। সিজিন বলল, সময় হলে সব জানতে পারবে। আপাতত এইটুকু জেনে রাখো, সূর্যের আলো আমাদের জন্য হারাম। আমি এই সমস্যার সমাধান বের করব খুব শীঘ্রই, চিন্তা করো না। রাতের দৃশ্য। গ্রামবাসীর কান্নায় আকাশ পাতাল ভারী হয়ে আসছে। সবাই নিজেদের আপনজনের ঝলসে যাওয়া লাশ শনাক্ত করছে। সিজিনের হাদিয়া বাইরে সেই সব দৃশ্য দেখে হতবাক। গ্রামবাসী সবাই সিজিনের কাছে একটু হাঁটু গেড়ে বসে পড়ল আর কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, এটা হয়ে গেল আমাদের এই তিতাস নগরে। কার অভিশাপ এসে পড়ল? সিজিন, তোমার বাবা সবসময় এই গ্রামকে খারাপ শক্তির হাত থেকে রক্ষা করে এসেছিল। এখন সেটা তোমার দায়িত্ব। তুমি আমাদের মাসিহা, আমাদেরকে রক্ষা করো। এই গ্রামে আবার শান্তি ফিরে আনো। সিজিন সবাইকে কথা দিল, আমাকে 1 মাস সময় দিন, আমি এই অভিশাপ থেকে গ্রামকে মুক্ত করব, কথা দিলাম। এই 1 মাস আপনারা কেউ দিনের বেলা ঘর থেকে বের হবেন না। দৈনন্দিন কার্যক্রম রাতের বেলা করবেন। সবাই সিজিনের উপর ভরসা পেল এবং চলে গেল। হাদিয়া বলল, তুমি এমনভাবে সবাইকে আশ্বাস দিলে যেন মনে হয় তুমি আগেই জানতে এমন কিছু হবে, আর এর সমাধানও তোমার কাছে আগে থেকে জানা। সিজিন একটু থতমত খেয়ে তোতলানো কণ্ঠে বলল, কি 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 যে বলো তুমি? আমি যদি আগে থেকে জানতাম এমন হবে তাহলে কি কখনো কি এরকম হতে দিতাম না। আর সমাধান আমার কাছে আছে নাকি তোমার কাছে আছে সেটা জানা নেই। হাদিয়া বাচ্চাকে কোলে নিয়ে আছে। সিজিন বাচ্চার দিকে তাকিয়ে এই কথাটা বলল। হাদিয়া কিছু হলেও সন্দেহ করল, সিজিন কিছু তো একটা গোপন করেছে। সেটা কি? এভাবেই কেটে গেল 29 দিন। গ্রামের সবাই সিজিনের কথা মতো রাতে নিজেদের কার্যক্রম করত আর দিনে ঘরে থাকত। হাদিয়া এই কয়েকদিন লক্ষ্য করেছে মধ্যরাতের পর সিজিন কোথায় যেন চলে গেল। তারপর আবার ভোরে চলে আসে সূর্য ওঠার আগেই। হাদিয়া জিজ্ঞাসা করলো, সিজিন বলতো ওই অভিশাপের সমাধান খুঁজতে ব্যস্ত সে। 30তম রাতে হাদিয়ার হঠাৎ ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে আতকে উঠল, বাচ্চা নেই সেখানে। হাদিয়া ধরফর করে উঠে সিজিনকে ডাকলো, কোথাও কোনো সারা শব্দ নেই। হাদিয়া হন্তদন্ত হয়ে দরজা খুলে বাইরে গেল। কুয়াশার মাঝে দেখতে পেল গ্রামবাসী মন্ত্রমুগ্ধের মতো মশাল হাতে হেঁটে যাচ্ছে কোথাও। হাদিয়া জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছেন আপনারা? সিজিনকে দেখেছেন? আমার বাচ্চাকে দেখেছেন? কেউ হাদিয়ার কথার কোনো জবাব দিল না। এমন মনে হচ্ছে কেউ হাদিয়ার কথা শুনতেই পাচ্ছে না। অপরদিকে দেখা যায় গ্রামের সবচেয়ে বড় বটগাছ ঘিরে সিজিন সাজিয়ে তুলেছে শয়তানের রাজ্য, যেখানে বড় একটা পাথরের উপর ধারালো তরোয়াল রাখা। তার পাশে হাদিয়ার ছোট্ট রাজা বেটা ঘুমিয়ে আছে। বটগাছের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে বাফোমেটের মূর্তি। তার সামনে চোখ বন্ধ করে বসে আছে সিজিন। গ্রামবাসী বটগাছের কাছে এসে গোল হয়ে দাঁড়িয়েছে। সবার হাতে আগুনের মশাল। সবাই যেন একটা ঘোরের মাঝে আছে। তাদের চোখের পাতা পড়ছে না একটা বারের জন্য। সিজিন চোখ মেলে তাকিয়ে উঠে দাঁড়ালো। এরপর ধারালো চকচকে তলোয়ারটা হাতে নিয়ে উঁচু করে ধরে গ্রামবাসীর উদ্দেশ্যে বলল, এই গ্রামের নাম আজ থেকে শান্তিনগর রাখা হলো। আমি আমার নিজের রক্তের সন্তান বলি দিয়ে গ্রামে শান্তি ফিরে আনবো, অভিশাপ কাটিয়ে দিব। শর্ত একটাই, আমাকে তোমাদের মাসিহা মানতে হবে। সব একসাথে বলে উঠল, তুমি আমাদের মাসিহা সিজিন, আমরা তোমার অনুগত্য স্বীকার করলাম। সিজিন ভয়ানক এক হাসি দিয়ে ঘুমন্ত বাচ্চাকে এক হাতে কোলে নিয়ে অন্য হাতে তলোয়ার ধরে বাফোমেটের মূর্তির সামনে গিয়ে দাঁড়ালো। গ্রামবাসী সবাই হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে রইল। বাচ্চাকে মূর্তির পায়ের সামনে শুয়ে দিল। বাচ্চা চিৎকার করে কেঁদে উঠল। সিজিনের চোখ জোড়া সম্পূর্ণ কালো হয়ে গেল। বটগাছটা জোরে ঝাঁকি মেরে উঠল। সিজিন নিজের হাত একটু কেটে রক্ত নিয়ে ক্রন্দনরত বাচ্চার কপালে লেপটে দিল আর বলল, তুমি অনেক ভাগ্যবান রাজা বেটা, আমার প্রভুর নামে কুরবানি হচ্ছ। এই বলে সিজিন তলোয়ার উঁচু করল। বাচ্চা কেঁদেই চলেছে। যখন সিজিন তলোয়ার চালাতে যাবে তখনই বাতাসের মতো এক ছুঁয়ে সে হাদিয়া বাচ্চাটাকে কোলে নিয়ে অন্য পাশে গিয়ে আছড়ে পড়ল।
সাথে সাথে চারিদিকে ঝড়ো হাওয়া বইতে লাগলো। সিজিন প্রচণ্ড রেগে কর্কশ গলায় বলল, হাদিয়া, কি করছো তুমি? বাচ্চা আমার কাছে দাও। হাদিয়া কান্না আর ঘৃণার চোখে সিজিনের দিকে তাকিয়ে বলল, তুমি রাক্ষস আমি জানতাম, কিন্তু নিজের সন্তানকে খেয়ে ফেলার মতো রাক্ষস সেটা জানতাম না। তুমি একটা নর পিশাচ। সিজিন বলল, আমি যা করেছি গ্রামের ভালোর জন্য করেছি, এটা একমাত্র সমাধান। আমাদের আবার সন্তান হবে, একটা গেলে কিছুই হবে না। হাদিয়া বোঝার চেষ্টা করো, বাচ্চা আমাকে দাও। হাদিয়া চিৎকার করে বলল, হাড় ভাঙা যন্ত্রণা সহ্য করে এই 7 রাজার ধন আমি দুনিয়াতে এনেছি, তোমার মতো রাক্ষসের কাছে বলি হতে দিব না। আর আজ থেকে তোমার আমার সম্পর্ক এখানে শেষ। তোমার মতো নরপিশাচের সাথে ঘর করা যায় না। ইচ্ছে করছে তোমাকে আমি টুকরো টুকরো করে ফেলি। সিজিন বলল, ঠিক আছে, বুঝে বলার পরও তুমি মানলে না, তাহলে এবার আমার রাক্ষস রূপ দেখবে তুমি। এই বলে সিজিন হাদিয়ার দিকে এগিয়ে গেল তলোয়ার মাটিতে হেঁচড়ে। হাদিয়া না সরে সেখানে দাঁড়িয়ে রইল। সিজিন কাছে এসে হাদিয়ার গালে কৌশে এক চড় মারল। হাদিয়া দূরে গিয়ে পড়ল। সিজিন বলল, হাদিয়া, তোমাকে আমি আঘাত করতে চাই না, এখনো সময় আছে, বাচ্চা আমাকে দিয়ে দাও। হাদিয়া গোপনে হাতের মুঠোয় কিছু ধুলো নিয়ে উঠে দাঁড়ালো এবং বলল, বাচ্চা চাও? তাহলে আগে আমাকে মারতে হবে। সিজিন তলার উঠিয়ে বলল, তাহলে চলো, তোমার এই শখটাও পূরণ করে দিই। সাথে সাথে হাদিয়া হাতের মুঠোয় থাকা ধুলো ছুঁড়ে মারল সিজিনের চোখে। সিজিন চিৎকার করে চোখ বন্ধ করে পিছিয়ে গেল। এই সুযোগে হাদিয়া বাচ্চা কোলে নিয়ে জঙ্গলের পথ ধরে সেখান থেকে পালালো। গ্রামবাসী মশাল হাতে নিয়ে হাদিয়ার পিছু নিল। সিজিন চোখ ডলে হালকা হালকা করে তাকিয়ে রাগে চিৎকার করতে লাগলো, হাদিয়া, বাচ্চার জন্য তুমি আমাকে ছেড়ে দিলে, বাঁচবে না। তুমি যেখানে থাকো আমি ঘ্রাণ শুকে চলে আসবো তোমার কাছে। দেখা যায় হাদিয়া প্রাণপণে ছুটছে জঙ্গলের সরু রাস্তা দিয়ে। 15 বছর আগে ঠিক এইভাবে হাদিয়া ছুটেছিল। তখন সাথে ছিল সিজিন, আর আজ সেই সিজিনের কাছ থেকে পালাতে হচ্ছে। ব্যাকগ্রাউন্ডে হাদিয়ার কণ্ঠে শোনা যায়, আমি জানি তুমি আমাকে খুঁজে বের করে ফেলবে, কারণ আমার ঘ্রাণ তুমি চেনো, কিন্তু এই বাচ্চার ঘ্রাণ এখনো তুমি আয়ত্ত করতে পারোনি। আমি নিজেকে শেষ করে দিব। আমার বাচ্চা আমি অন্য কারোর হাতে তুলে দিয়ে আমিও থাকবো না। তুমি বাচ্চাও খুঁজে পাবে না। তুমি আমাকে বাঁচতে দিলে না সিজিন, বাঁচতে দিলে না। এদিকে সিজিন এখনো রাগে চিৎকার করছে আর তলোয়ার দিয়ে বটগাছ কুপিয়ে ক্ষত করে ফেলছে। তখন বাফুমেটের মূর্তির ভেতর থেকে সে কালো ভয়ানক আকৃতি বের হয়ে এসে সিজিনের পেছনে দাঁড়ালো। সিজিন পেছনে তাকিয়ে ভয় আর কান্না জড়িত চেহারায় হাঁটু গেড়ে বসে পড়ল আর বলল, মাফ করবেন প্রভু, আমি আমার কথা রাখতে পারিনি, তবে খুব তাড়াতাড়ি এটা করব আমি। সে চায় আসমান অথবা জমিনের অতলে লুকাক, তাকে খুঁজে বের করে নিয়ে আসবো আমি। ছায়ামূর্তি কর্কশ গলায় বলল, আমি চাইলে তোমাকে এখনই মেরে ফেলতে পারি, কিন্তু গ্রামবাসী তোমাকে এখনো মাসিয়া মানে, আর তোমাকে মাসিয়া মানার অর্থ তারা আমার অনুগত্য স্বীকার করেছে। তোমাকে শেষ একটা সুযোগ দিলাম, যতদিন সেই এই কাঙ্ক্ষিত বলি আমার চরণে না দেবে, ততদিন প্রতি বছর একটা করে শিশু বলি দিতে হবে আমার নামে, আর এই অভিশাপও ততদিন দীর্ঘস্থায়ী হবে। তাকে খোঁজো আর আমার নামে বলি দাও। দৃশ্য ফিরে আসে বর্তমানে। ঘটনা শুনতে শুনতে সবাই খেয়াল করলো তারাও সেই একই রকম একটা জায়গায় চলে এসেছে, ওই লোকের পিছু পিছু। বেশ বড় একটা বটগাছ, তার সাথে হেলান দিয়ে রাখা হয়েছে অদ্ভুত এক মূর্তি। মূর্তির পায়ের সামনে তলোয়ার রাখা আর বিভিন্ন উপকরণ। এক উপরের দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। চাদর মুড়ি দেওয়া লোকটা বটগাছের শিখরের ওপর গিয়ে বসল। এবার গুপ্ত জিজ্ঞাসা করল, আপনি যে ঘটনা শোনালেন তাতে তো একটা কনফিউশন আছে। জাইম হালিমার কাছে বড় হয়েছে, তবে মূলত সে হাদিয়ার ছেলে, আর হাদিয়ার স্বামী যদি সিজিন হয় তাহলে জাইম সিজিনের ছেলে। এটা কিভাবে সম্ভব? জাইম রেখে বলল, গুপ্ত, তুমি কি পাগল হয়ে গিয়েছ? আমি নিকৃষ্ট সিজিনের ছেলে কিভাবে হব? ইনা বলো, যেভাবে আমরা সবাই হয়েছে আমাদের বাবার সন্তান, প্রসেস তো একই, সবাই সেমভাবে হয়। গুপ্ত লজিক ঠিক আছে, এই ঘটনা যদি সত্যি হয় তাহলে তুই সিজিনের ছেলে। তনিকা বলল, তাই বলে জাইম ওই রাক্ষসের ছেলে হবে? এই লোকটা নিশ্চয় আমাদের বানোয়াট কাহিনী শুনিয়ে কনফিউজড করতে চায়। ওই মিয়া, আপনি এত কিছু কিভাবে জানেন সেটা আগে বলুন। আপনার পরিচয় কি? 14 গোষ্ঠীর নাম বলেন, দেখি কাউকে চেনেন কিনা। তখনই দেখা গেল গ্রামবাসী আগুনের মশাল হাতে নিয়ে আস্তে আস্তে সেখানে জড়ো হচ্ছে। ঠিক
ওই ঘটনার মতো তারা যেন ঘোরের মাঝে আছে, কারোর চোখের পাতা পড়ছে না। হঠাৎ করে যেন পরিবেশ থমথমে হয়ে গেল। এবার ওই লোকটা দাঁড়িয়ে ধীরে ধীরে নিজের গা থেকে চাদর নামিয়ে ভয়ানক এক হাসি দিয়ে বলল, কারণ আমি সিজ্জিন, আর আমাকে চেনার জন্য 14 গোষ্ঠীর নাম লাগে না। গুপ্ত ঘাবড়ে গিয়ে একটু পিছিয়ে গেল। যে অবাক হয়ে তাকে বলল, তার মানে? সিজিন বলল, হ্যাঁ, আমি তোমার বাবা, রাজা বেটা। অনেক ভাগিয়েছ। এখন সময় হয়েছে আমার জন্য কিছু করো, যাতে বাবার ঋণ শোধ হয়। জাইম ভাঙা ভাঙা পায়ে সিজিনের দিকে এগিয়ে গেল। ইনার তনিকা ঠেকানোর জন্য চেষ্টা করলো, কিন্তু আদিবা বাধা দিয়ে বলল, তার প্রশ্নের উত্তরগুলো তাকেই খুঁজে বের করতে দে। জাইম গিয়ে সিজিনের সামনে দাঁড়ালো, টলমলো চোখে জিজ্ঞাসা করল, কেন কেন এগুলো করেছেন? আপনি কি বুঝতে পারছেন না এসব করতে গিয়ে আপনি সব কিছু হারিয়ে ফেলেছেন? সিজিন বলল, কিছু পেতে হলে কিছু হারাতে হয়, আর এখন আর কিছু পিছু হাঁটা সম্ভব না রাজা বেটা। তোমার রক্ত দিয়ে সবকিছু সমাপ্তি হবে আজ। জাইম কান্না করে দিয়ে সিজিনকে জড়িয়ে ধরলার বলল, আপনার এই লোভের কারণে আমি আমার মাকে হারিয়েছি সেই ছোট্টবেলায়, তারপর যার কাছে মানুষ হলাম তাকেও হারিয়ে ফেললাম। সিজিন বলে উঠল, তাকে হারাওনি, আমি তাকে ছিনিয়ে নিয়েছি। জাইম হতবাক হয়ে তাকালো সিজিনের দিকে, সাথে সবাই। সিজিন বলতে লাগলো, হ্যাঁ, আমি তোমার পালিত মাকেও মেরে ফেলেছি। ওটা অ্যাক্সিডেন্ট ছিল না। যখন হাদিয়া নিজের জীবন শেষ করে দিয়েছিল, তখন তোমাকে খুঁজে পাওয়ার আশা একেবারে শেষ হয়ে গিয়েছিল। কোথায় কোথায় না খুঁজেছি তোমাকে। আমার কালো জাদু পুরো জ্ঞান লাগিয়ে দিয়েছিল তোমার খোঁজে। কত শক্তিশালী জিন লাগিয়েও তোমার খোঁজ পাইনি। তারপর অনেকগুলো বছর পরে তুমি নিজেই ধরা দিলে। মেডিকেল ক্যাম্প করার জন্য এই গ্রামে এলে। তোমার আগমনেই আমি তোমাকে উঁচু টিলা থেকে দাঁড়িয়ে দেখছিলাম সেদিন। তোমাকে চিন্তা আমার ভুল হয়নি, কিন্তু ধরা দিলাম না কারণ তখনও বছর পূর্তির উৎসবের বলির সময় হয়নি। তাই তোমাকে গ্রাম থেকে যেতে দিলাম সেদিন। তবে চাবির ছড়ার সাথে এক জিন পাঠিয়ে দিলাম তোমার ঠিকানা জানার জন্য, আর সেটা কাজেও দিল। আমি জেনে গেলাম তুমি কোথায় থাকো, কার সাথে থাকো। বাকি ছিল উৎসবের আগে তোমাকে এই গ্রামে নিয়ে আসা। তারপর সেই জিনকে এক বাচ্চার শরীরে পাঠিয়ে তোমাকে নানাভাবে প্রলুব্ধ করতে লাগলাম গ্রামে আসার জন্য। কিন্তু তুমি বুঝলে না সেই ইঙ্গিত। তোমার পালিত মা ঠিকই বুঝেছিল, তাই সে তোমার আগে রহস্যোন্মোচনে নামাতে চেয়েছিল। আমি সেটা হতে দিতে পারি না, আর সেই জন্য তাকেও মারতে হলো। সব শুনে জাইম কান্না আর রাগে মিশ্রিত কণ্ঠে সিজিনের কলার ধরে বলল, নরপিশাচ, তোর জায়গা তো জাহান্নামে হবে না। আমি তোকে টুকরো টুকরো করে ফেলবো। সিজিন এক ঘুষি দিয়ে জাইমকে ছিটকে ফেলে দিল এবং বলল, তোমার মাও আমাকে টুকরো করতে চেয়েছিল। ব্যাস, বাতচিত হয়েছে অনেক, এবার বলির জন্য তৈরি হও রাজা বেটা। এই বলে সিজিন মুখ থেকে কুয়াশার মতো ধোয়া জাতীয় কিছু ফু দিয়ে ছাড়িয়ে দিল। জাইমের চোখে ধোয়া যেতেই জাইম যেন ঘোরের মাঝে চলে গেল। দুঃখ তেরে আসতে নিলে সিজিনের হাতের ইশারায় জমিন থেকে গাছের শিকড় উঠে গুপ্তকে পিছিয়ে ধরল। সাথে তনিকে এবং আদিবাকেও শিকড় পেঁচিয়ে নিল। ইনা ভয় পিছাতে লাগলো। গুপ্ত চোখের ইশারায় ইনাকে বলল, এখনই সময়। এটা বলতেই ওই ধোয়া গুপ্ত চোখে এলো। গুপ্ত ঘরে ঘুরে চলে গেল, সাথে তনিকাও এবং আদিবাও। বাকি রইল শুধু ইনায়া। ইনা একটু ভেবে লম্বা এক নিঃশ্বাস নিয়ে ওড়নার কুচিতে বেঁধে রাখা ছোট্ট একটা শিশি বের করে কিছু পান করে নিল এবং মাটিতে লুটিয়ে পড়ল। সিজিন জাইমের পা ধরে টেনে হিচড়ে এনে বাফোমেটের মূর্তির সামনে রাখলো এবং হাসতে হাসতে বলল, অবশেষে আমার চুক্তি পূর্ণ হবে প্রভু। আপনি শুনছেন? গ্রামবাসী সবাই একসাথে অদ্ভুত ভাষায় কিছু একটা জপতে লাগলো। সাথে সিজিন নিজের হাত কেটে একটু রক্ত নিয়ে জাইমের কপালে লাগিয়ে দিল সেই ছোটবেলার মতোই। সিজিন তলার হাতে তুলে নিল এবং বলল, প্রভুর সামনে সেজদা করো রাজা বেটা। জাইম মন্ত্রমুগ্ধের মতো উঠে সিজিনের কথা মতো বাফোমেটের মূর্তির সামনে মাথা নোয়ালো। সিজিন তাকালো উঁচু করলো নুয়ে থাকা মাথাটা কেটে ফেলার জন্য। তখন জাইমের চোখ খুলল সেই স্বপ্নের মতো। 4টা ছায়ামূর্তি একটা খাটিয়া বহন করে যাচ্ছে। জাইম নিজেকে সেই খাটিয়ার কাফনের কাপড় পরা অবস্থায় দেখতে পেল, শুধু মুখটা খোলা আর শরীর কাফনে পেঁচানো শক্ত করে। জাইম চিৎকার করে বলল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নামান আমাকে এখানে থেকে, আমি যাবো না। খাটিয়া বহন করা ছায়ামূর্তিগুলো একসাথে অদ্ভুত কিছু জপ করছে আর এগিয়ে যাচ্ছে। জাইম নিজেকে কাফন থেকে মুক্ত করার চেষ্টা করছে।
চিৎকার করে সাহায্য চাইছে, কিন্তু কেউ জাইমের আওয়াজ শুনছে না। জাইমকে নিয়ে তারা সে কবরস্থানে পৌঁছে গেল। সদ্য খোঁড়া এক নতুন কবরের সামনে গিয়ে তারা খাটিয়া রাখল নিচে। দুজন এক লাফে কবরে নেমে পড়ল। বাকি দুজন তাড়াহুড়া করে জাইমকে উঠিয়ে কবরে ফেলল। দুজন জাইমকে উপর করে শুয়ে দিয়ে পিঠের ওপর একটা জবা ফুল রেখে উপরে উঠে এলো এবং মাটি চাপা দিতে লাগলো। সবকিছু যেন খুব তাড়াতাড়ি করছে তারা। জাইম নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে। কবরের চারপাশ থেকে আগুনে পোড়া অসংখ্য হাত বের হয়ে এসে জাইমকে চেপে ধরল। জাইম ভয় এবং কান্নায় হাল ছেড়ে দিল। ধীরে ধীরে জাইমের মুখ মাটিতে ঢেকে গেল। সবকিছু শান্ত হয়ে গেল। ওই ছায়ামূর্তিগুলো অদৃশ্য হয়ে গেল। হঠাৎ মাটি ভেদ করে জাইমের হাত বেরিয়ে এলো। একটা ঠান্ডা হাত জাইমের হাত খপ করে ধরে হ্যাচকা টান মারল। জাইম কবর থেকে উঠে দূরে গিয়ে ছিটকে পড়ল। কোকড়াতে কোকড়াতে জোরে নিঃশ্বাস নিতে নিতে জাইম পেছনে তাকিয়ে দেখল ওই কবরের সামনে ইনায়া দাঁড়িয়ে আছে হাসি মুখে। জাইম অবাক হয়ে জিজ্ঞাসা করলি, না তুই এখানে কি করিস? ইনায়া মিষ্টি এসে বলল, তোর জন্য নিজেকে উৎসর্গ করতে এসেছি। তোর সাথে বাঁচতে পারবো না, তবে তোর জন্য মরতে তো পারবো। এটা বলতেই কবর থেকে একটা অদৃশ্য টানে ইনায়াকে ভেতরে নিয়ে গেল। ইনায়ার চিৎকারের সাথে জাইমও ইনায়া বলে চিৎকার করে উঠল। এর সাথে জাইম ফিরে এলো স্বপ্ন থেকে। চোখ মেলে তাকিয়ে দেখল সিজ্জিন রক্তাক্ত তলোয়ার হাতে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সিজ্জিনের হাত থরথর করে কাঁপছে। জাইম নিবু নিবু চোখে বিড়বিড় করে বলল, কি হয়েছে এখানে? তখন আদিবার চিৎকার, ইনায়া! জাইম শুয়ে থাকা অবস্থাতে পাশে তাকিয়ে যা দেখল তাতে নিজের চোখ যেন ঝাপসা হয়ে আসছে। জাইমের পুরো দুনিয়া যেন থমকে গেল। পাশেই পড়ে আছে ইনায়ার দ্বিখণ্ডিত শরীর। মাথাটা আলাদা হয়ে এখনো ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে জাইমের দিকে। মুখে সেই শেষ হাসিটা যেটা কবরের টেনে নেয়ার আগে দেখা গিয়েছিল। জাইম কোনো মতে ইনায়া বলে উঠতে গিয়ে আবার পড়ে গেল আর বলল, ইনায়া, কি হয়েছে তোর? আমি আসছি, ইনায়া। জাইম আবার চেষ্টা করল ওঠার জন্য, আবার পড়ে গেল। সে ধোয়ার প্রভাবে জাইম ঠিক মতো দাঁড়াতে পারছে না। হামগুড়ি দিয়ে ইনায়ার দিকে এগিয়ে গেল। ইনায়া দ্বিখণ্ডিত শরীরের কাছে গিয়ে জড়িয়ে ধরে জাইম হামা করে কাঁদতে লাগলো। এটা কি হয়ে গেল? কিভাবে হলো? ইনায়া, এটা যেন স্বপ্ন আমার। আমি তোকে হারাতে পারবো না। ইনায়া, বল, এটা স্বপ্ন? তনিকা সে ঠাস করে পড়ে বসে পড়ল ইনায়ার সামনে। তনিকার চোখের কোণে অশ্রু জমে আছে। আলতো করে ইনায়ার দ্বিখণ্ডিত মাথার কপাল হাত রাখল। আদিবা কান্নার রাগে দৌড়ে গিয়ে গুপ্তর কলার ধরে জিজ্ঞাসা করল, তুমি জানতে, তাই না? বলো, কিভাবে হয়েছে এটা? তোমার ইনায়ার মাঝে কি গোপনীয়তা ছিল? গুপ্ত আদিবাকে শান্ত করে বলল। এরপর ইনায়ার দিকে তাকিয়ে বলল, সে নিজে এটা চেয়েছিল। ইনায়া ছাদের রেলিংয়ের ওপর দুই হাত মিলে দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ করে। পরনে ছিল সাদা রঙের ঝকঝকে ফ্রক। পুরো শরীর থেকে সাদা রশ্মি ছড়িয়ে আশপাশ আলোকিত করছে। খোলা চুলগুলো বাতাসে দোল খাচ্ছে। পেছন থেকে জাইমের কণ্ঠ, কেন করলি এটা তুই? ইনার সুন্দর এক হাসির সাথে চোখ মেলে পেছনে থেকে বলল, তোর জন্য। জাইম অশ্রু ভেজা চোখে বলল, আমাকে আমার ভাগ্য গ্রহণ করতে দিতি, তুই কেন আমার ভাগ্য নিজের ওপর নিয়ে নিলি? ইনা বলল, ভালোবাসার মানুষের জন্য এটুকু করাই যায়। আমরা তো আর অমর না, একদিন মরতে হবে। সেটা না হয় আমি আগে গ্রহণ করে নিলাম তোর জন্য। জাইম চাপা রাগি গলে বলি, না, আমার শুধু ভালো বন্ধু ছিলাম, তুই আমাকে কমে ভালোবাসতে শুরু করেছিলি। ইনা বলল, দুর্ভাগ্যবশত আমিও ভাবতাম আমরা শুধু ভালো বন্ধু, কিন্তু যখন তুই আমাকে তনিকার কথা বললি তখন আমি প্রথমবারের মতো উপলব্ধি করলাম বন্ধুত্বের আড়ালে কখন থেকে তোকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। জাইম বলল, তুই আমাকে এই কথা তখন বলিসনি কেন? এনা বলল, কারণ তুই তনিকাকে মন থেকে ভালোবাসতি। আমি তোর এই ভালোবাসায় থার্ড পার্সন হতে চাইনি, নিজেকে অনেক বুঝিয়ে তোর বন্ধু হয়ে থাকতে চেয়েছি। জাইম বলল, তাহলে আমার জন্য নিজেকে কেন বলি দিলি? ইনা বলল, কারণ আমি বেঁচে থেকে তোকে অন্য কারো হতে দেখতে পারবো না। আজ আমি জিতে গিয়েছি, আমার জন্য তুই কান্না করছিস, এতে আমি খুশি। ভালোবাসা তো একতরফাই হয়, দুই তরফাই পূর্ণতা। মনে রাখিস, আমি তোকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবেসে গিয়েছি। এই বলে ইনায়া ধীরে ধীরে আলোর মতো অদৃশ্য হয়ে যেতে লাগলো। জাইম চিৎকার করে বলছে, ইনায়া, যাস না, থেকে যা না ইনায়া। দৃশ্য ফিরে আসে বর্তমানে।
জাইম এনার দ্বিখণ্ডিত শরীরের সামনে বসে কান্নার আগে ফুসফুস করছে। সিজিন এখনো রক্তাক্ত তলার হাতে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সিজিন বুঝতে পারছেন এটা কিভাবে হয়ে গেল, তবু প্রচণ্ড রেগে ভয়ানক রূপ ধারণ করে জাইমের দিকে তেড়ে এলো তলোয়ার নিয়ে। জাইমও উঠে দাঁড়িয়ে অগ্নি মূর্তি ধারণ করে বলল, তোর বলি চাই তাই না? আজ এখানে তোর বলি দিব আমি, নিকৃষ্ট রাক্ষস। সিজিন জাইমকে আঘাত করতে লাগলো তলোয়ার দিয়ে। জাইম নিজেকে সামলে নিচ্ছে আঘাত থেকে। সিজিনের তলোয়ারের আঘাতে পাথর পর্যন্ত ভেঙে টুকরো হয়ে যাচ্ছে। তনিকা দৌড়ে গিয়ে গুপ্তকে বলল, তুমি দাঁড়িয়ে আছো কেন? তাকে সাহায্য করো, সিজিনের সাথে পেরে উঠবে না সে। গুপ্ত বলল, এটা আমার লড়াই না, জাইমের লড়াই, তাই তাকেই লড়তে হবে, কিন্তু ছোট্ট একটা সাহায্য তো করতে পারি। এই বলে গুপ্ত আগুনের গোলার মতো কিছু ছুঁড়ে মারল সিজিনের দিকে। ওইটার আঘাতে সিজিনের হাত থেকে তলোয়ার নিচে পড়ে গেল। সিজিন হুঙ্কার মেরে গুপ্তর দিকে তাকাল আর বলল, আমি এই জন্যই ইফরিত ঘৃণা করি, তার মানুষের সাথে বন্ধুত্ব করে। গুপ্ত বলল, আর আমি তোমাদের মতো কাপুরুষ ঘৃণা করি, নিরস্ত একজনের সাথে তলোয়ার নিয়ে লড়াই করে বীর পুরুষ সাজছ। এর মাঝে জাইম দৌড়ে এসে সিজিনের বুক বরাবর লাথি দিল। সিজিন সিটকে গিয়ে পাথরের ওপর পড়ল। জাইম এক মুহূর্ত সময় না দিয়ে আবার সিজিনকে আঘাত করতে গেল, কিন্তু সিজিন এবার জাইমের আঘাত ফিরিয়ে দিয়ে থুতনি চেপে ধরে এক হাত উপরে তুলে কর্কশ গলায় বলল, এখানে কি হয়েছে, কিভাবে হয়েছে আমি জানি না, এখনো সময় আছে তোকে বলি দেওয়ার, সকালে তো এখনো অনেক সময় বাকি। জাইমরাকে গজগজ করতে করতে বলল, তোর এই স্বপ্ন আমি পূরণ হতে দিব না। এই বলে সোজা সিজিনের মিডল স্ট্যাম্প বরাবর লাথি মারল জাইম। সিজিন দমবন্ধ অবস্থায় জাইমকে ছেড়ে দিয়ে বসে পড়ল আর বলল, নিজের জন্ম অস্ত্রে আঘাত করলি রাজা বেটা। জাইম ঘুরে পুরো শক্তি দিয়ে সিজিনকে লাথি মারল মুখে। সিজিন গড়িয়ে গিয়ে দূরে আছড়ে পড়ল। তোর ভাগ্যবশত সিজিন তলোয়ারের সামনে গিয়ে পড়ল। এবার সিজিন তলোয়ার উঠিয়ে আর কোনো সুযোগ না দিয়ে জাইমের হাতে কোপ মারল। জাইম ছিটকে গিয়ে অন্য পাশে পড়ল। তনিকে এটা দেখে ঘাবড়ে গিয়ে দৌড়ে আসতে লাগলো। সিজিন হাওয়ার বেগে এসে জাইমের বুকের উপর পা রেখে তলোয়ার উঁচু করে পেটে বেঁধে দিতে যাবে, তখনই তনিকা চিৎকার করে জাইম বলে ডাক দিল। তখনই বিকট শব্দে পিস্তলের গুলির আওয়াজ হলো। তনিকা থমকে দাঁড়ালো। জাইম চোখ বন্ধ করে ফেলল। সিজিনের তলোয়ারটা জাইমের পেটের খুব কাছে এসে থেমে গেল। সিজিন কোকড়াতে কোকড়াতে এক পাশে পড়ে গেল। দেখা গেল সিজিনের ঠিক কপালে গুলি লেগেছে। বাঁশি শব্দের সাথে শোনা গেল কেউ নিজের জায়গা থেকে নড়বে না। এসআই সিরাজ এসে গিয়েছে। পিস্তল হাতে এসআই সিরাজ এগিয়ে আসছে আর বলছে, কেমন লাগলো আমার এন্ট্রি? আরে আরে আরে, আরেকটা লাশ এখানে। এই নার্স ম্যাডামের মাথা আলাদা করলো কি? তনিকা বলল, আপনি যাকে গুলি করেছেন সে। এই বলে দৌড়ে গিয়ে জাইমকে ধরে উঠালো। গুপ্ত আর আদিবা এক পাশে দাঁড়িয়ে আছে। এসআই সিরাজ এসে জাইমের হাতে হাত করা পরে বলল, ভাগাতে ভাগাতে অনেক দূর নিয়ে এসছেন ডাক্তার সাহেব। এখানে কি হচ্ছিল, নার্স ম্যাডাম কিভাবে মারা গেল সেটা না হয় থানায় গিয়েই বলবেন। তনিকা বলল, আপনি ভুল করছেন এসআই সাহেব, আমরা এখানে ভিকটিম। আপনি যাকে গুলি করে মেরে ফেলেছেন সে ছিল সবকিছুর মাস্টার মাইন্ড। এসআই সিরাজ বলল, আমি কাউকে গুলি করিনি, আমি তো শুধু চেক করছিলাম পিস্তল চলে কিনা। আসলে অনেকদিন পর্যন্ত কাউকে শুট করা হয়নি তো ভাবছিলাম চলবে নাকি এটা। পাশে থাকা কনস্টেবল বলল, পুলিশের বন্দুক হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের মতো, যার হাতে থাকে সেও ভয় পায় চলবে কিনা, আবার প্রতিপক্ষ ভয় পায় কি জানি ভাই, চলেও যেতে পারে। এসআই সিরাজ হাসতে হাসতে বলল, পাক্কা একখানা কথা বলেছ, তোমার প্রশ্ন খাড়া। এখন এই লাশগুলো ভ্যানে তুলো, আমরা ফিরে যাচ্ছি। জাইম বলল, লাশ কোথায়? এসআই সিরাজ দেখিয়ে বলতে যাবে, এই তো। দেখা গেল সিজিনের লাশ সেখানে নেই। এসআই সিরাজ অবাক হয়ে বলল, শকুনে নিয়ে গেল নাকি? মুক্তি বলল, রাক্ষসকে শকুন নিতে পারে না পুলিশ মশাই, ওই যে দেখুন জীবন্ত রাক্ষস। এসআই সিরাজ দেখল সিজিন বটগাছের নিচে আসন করে বসে আছে ধ্যানে বসার মতো করে। কপালে গুলি লাগার স্থান থেকে এখনো রক্ত বেরোচ্ছে। অন্য সবার কাছে এটা আশ্চর্যজনক না হলেও পুলিশের কাছে ব্যাপারটা পুরোটাই ঘোলাটে। এসআই সিরাজ বলল, আমি আগেই বলেছিলাম এই পিস্তলের ওপর আমার ভরসা নেই, কপালে গুলি খাওয়ার পরও কিভাবে কেউ বেঁচে থাকতে পারে। জাইম বলল, এখন যা হবে তাতে আপনার বিশ্বাস হয়ে যাবে আমি নির্দোষ। এটা বলতেই সিজিন হাওয়ায় ভেসে উঠল কালো ধোঁয়া ছড়িয়ে শরীর থেকে। এরপর হাত উঁচু করে অদ্ভুত কিছু মন্ত্র জপ করতে লাগলো। চারিদিকে ঝড়ো বাতাস শুরু হয়ে গেল।
নিচে পড়ে থাকা তলোয়ারটা উড়ে গিয়ে সিজিনের হাতে পড়ল। সিজিন তলোয়ার উঁচু করে মণিবিহীন চোখে ধাপ করে তাকিয়ে বলল, সবাই মরবি আজ। এসআই সিরাজ এই দৃশ্য দেখে ভয়ে বিড়বিড় করে বলল, আজ বুঝলাম বাংলা মুভিতে পুলিশ মারামারি শেষ হলে কেন আসে, আমি তো মাঝখানে এসে ফেসে গেলাম। সিজিন উড়ন্ত অবস্থায় তেরে এলো জাইমের দিকে। যখনই সে জাইমকে আঘাত করতে যাবে তার আগেই এই এক অদৃশ্য শক্তি সিজিনকে পেছনে টেনে নিয়ে গেল। দেখা গেল বাফুমেটের মূর্তির ভেতর থেকে সে ভয়ানক অবয়বটা বের হয়ে এসেছে। সে সিজিনের বুকের ওপর পা রেখে কর্কশ গলায় বলছে, এটাই ছিল তোর শেষ সুযোগ, তুই ব্যর্থ হয়েছিস। আমি আমার কাঙ্ক্ষিত বলি পাইনি, তার বদলে তুই অন্য একজনকে বলি দিয়েছিস। তোর সমাপ্তি এখানেই আজ। সিজিন হাত জোর করে বলছে, প্রভু আমাকে আর একটু সময় দিন, আমি ওদের সবাইকে মেরে ফেলবো, দুজন আমি আজ ব্যর্থ হয়েছি। অবয়ব প্রচণ্ড রেগে সিজিনের বুকে আরো জোরে পাড়া দিয়ে ধরল এবং বলল, সময় শেষ, তোকে এখন আমার সাথে যেতে হবে। তোর জন্য অপেক্ষা করছে কঠিন থেকে কঠিন শাস্তি। সিজিন চিৎকার করে একটা মন্ত্র বলে উঠল এবং উপরের দিকে ফু দিল। অবয়ব বলল, এটা তুই কি করছিস? সিজিন অট্টহাসিতে বলল, একটু অপেক্ষা করুন প্রভু, আমি আপনাকে দেখাতে চাই আমিও আপনার চেয়ে কম না। পাশ থেকে গুপ্তু হাসতে হাসতে বলল, সিজিন তুমি কি কবরস্থানের বাসিন্দাদের জন্য অপেক্ষা করছো? তাহলে ভুলে যাও, তারা আসবে না। সিজিনের হাসি থেমে গেল এবং গুপ্তুর দিকে তাকিয়ে বলল, কি করেছিস তুই? গুপ্ত একটা মুচকি হাসি দিল, সাথেই দৃশ্য চলে গেল একটু আগে। সেদিন নিয়ম লঙ্ঘন করে কবর দেওয়া দুই আত্মা গুপ্তুর সাথে দেখা করে বলেছিল ওই কবরস্থানে সবাইকে উল্টো করে কবর দেওয়া হয়, কারণ সময় হলে সিজিন তাদের আত্মাকে জীবিত করবে। তারা সিজিনের শরীর লড়াই করবে, তারা অনেক শক্তিশালী হবে। এটাই সিজিনের পরিকল্পনা উল্টো করে কবর দেওয়ার পেছনে। গৌতম তখন বলল, তাহলে এই ব্যাপার, তোমাদের কি নিয়ম লঙ্ঘন করে কবর দিয়েছিল তাই তোমরা সিজিনের কবর থেকে মুক্ত? তাহলে ওই গ্রামে যাওয়ার আগে আমাকে কবরস্থানের বাসিন্দাদের জন্য ব্যবস্থা নিতে হবে। এরপর যখন জাইম জঙ্গলে গুপ্তকে একটা ছায়ামূর্তির সাথে কথা বলতে দেখেছিল, সেটা ছিল গুপ্তর গোত্র প্রধান। জাইম যখন জিজ্ঞাসা করেছিল, তুমি কি করেছো, ওই ছায়ামূর্তি কে ছিল? তখন গুপ্ত বলেছিল, আমি কবরস্থানের বাসিন্দাদের বন্দি করার জন্য গোত্র প্রধানের সাহায্য চেয়েছি, যাতে সিজিন শক্তিশালী না হতে পারে। জাইম তখন জিজ্ঞাসা করেছিল, এটা তো গেল কবরস্থানের বাসিন্দাদের বন্দি করার ব্যাপার, সিজিনকে হারানোর জন্য তোমার পরিকল্পনা কি? গুপ্ত বলেছিল, পরিকল্পনার প্রকাশ পেয়ে গেলে সেটা সফল হয় না, তুমি আমাকে ভরসা করতে পারো, তোমার কিছুই হবে না। দৃশ্য ফিরে আসে বর্তমানে। দেখা গেল পুরো কবরস্থান ঘিরে রেখেছে অসংখ্য ইফরিত জিন। সিজিনের ভয়ানক কবরস্থানের বাসিন্দারা গড়গড় করে চিৎকার করছে বের হওয়ার জন্য, কিন্তু ইফরিতদের মন্ত্রের জাল তারা ভাঙতে পারল না। এদিকে সিজিন রাগে কষ্টে চিৎকার করে বলল, আমি তোদের কাউকে ছাড়ব না, এই জন্যই আমি ইফরিত ঘৃণা করি। ভয়ানক অবয়ব সিজিনের থুতনি চেপে ধরে বলল, তুই আমাকে টপকাতে চেয়েছিলি, তোকে এমন শাস্তি দিব যে আফসোস হবে তুই কেন জন্মেছিলি। এই বলে সিজিনকে নিয়ে ধোয়ার মতো হয়ে বাফুমেটের মূর্তির ভেতরে ঢুকে গেল। সিজিন চিৎকার করছিল, পুরোপুরি প্রবেশ না করা পর্যন্ত সিজিনের চিৎকার শোনা যাচ্ছিল। পুরোপুরি গায়েব হওয়ার পর গুপ্ত এক ঝটকায় গিয়ে মূর্তিটা ভেঙে টুকরো টুকরো করে দিল। জাইম তনিকার কাঁধে ভর দিয়ে ইনার দ্বিখণ্ডিত শরীরের সামনে গিয়ে বসল। গুপ্ত গিয়ে এসআই সিরাজের কাছে বলল, এসব দেখার পরও কি মনে হয় জাইম ওই বাচ্চার খুনের জন্য দায়ী? এসআই সিরাজ এখনো ঘোরের মাঝে আছে, চোখগুলো ছানা বড় করে বলল, জীবনে কোনোদিন এমন কিছু দেখি নাই, এই ঘটনার ব্যাখ্যা কি দিব আমি? গুপ্ত বলল, আপনাকে প্রথম থেকে সব কিছু বলবো, আমি নিজে জাইমকে নিয়ে থানায় যাব স্বীকারোক্তি দেওয়ার জন্য। এখন আপাতত আপনার এই স্থান ত্যাগ করুন, আমাদের একা ছেড়ে দিন। এসআই সিরাজ গুপ্তর কথায় ভরসা পেয়ে যেতে বলল, লাশ নেওয়ার জন্য ফোর্স পাঠাচ্ছি, ততক্ষণে সবাই কান্নাকাটি করে নিন। তারা চলে গেলে গুপ্ত এসে দাঁড়ালো। আদিবা জিজ্ঞাসা করলো, কিভাবে হলো এটা? গুপ্ত চুপ করে থাকলো। জাইম একটু রাগান্বিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, তোমার পরিকল্পনার মাঝেই না কিভাবে আসলো? এবার গুপ্ত মাথা তুলে তাকালো। দৃশ্য চলে গেল অতীতে। তুমি বলতে চাচ্ছ এই স্বপ্নের মাধ্যমে আমাকে কিছু ইঙ্গিত দেওয়া হচ্ছে, আমি চাইলে জাইমকে বাঁচাতে পারবো? ইনার কথা শুনে গুপ্ত বলল, শুধু তুমি চাইলেই না, তোমাকে জাইমের জন্য মরতে হবে, অর্থাৎ জীবন বাঁচাতে জীবন দিতে হবে। ইনা একটু চিন্তিত হয়ে পড়ল। গুপ্ত বলল, ভালো মতো চিন্তা করো, যদি তুমি এটা করতে না চাও তাহলে ওই গ্রামে যাওয়া থেকে নিজেকে দূরে সরিয়ে নাও।
জাইম সেখানে মারা যাবে। ইনা বলল, জাইমকে বাঁচানোর জন্য যদি এটা করতে হয় তাহলে আমি নির্দ্বিধায় করব। এমনিতেও আমার জীবনের কোনো ফিক্সড উদ্দেশ্য নেই। একটা উদ্দেশ্য ছিল, সেটা অন্য কেউ নিয়ে গেছে। এখন এই পৃথিবী ছেড়ে যাওয়ার একমাত্র উদ্দেশ্য আমার। গুপ্ত বলল, তুমি জাইমকে ভালোবাসো এটা কখনো তাকে জানিয়েছ? ইনা যন্ত্রণা লুকিয়ে একটু হেসে বলল, সব জেনেও কেন আমি জাইমের লাইফে তৃতীয় ব্যক্তি হতে যাব? ভালোবাসার মানুষকে হাসি খুশি দেখাই তো একটা সম্পর্কের মূল ভিত্তি। আর জাইম তনিকার সাথে অনেক খুশি। জাইম খুশি মানে আমিও খুশি। গুপ্ত বলল, সত্যি তুমি কি খুশি? ইনা বলল, তুমি এটা বুঝবে না। তোমার জায়গায় আদিবা হলে আমার খুশির অর্থ বুঝতো, কারণ আদিবা এই সিচুয়েশন পার করে এসেছে। গুপ্ত আর কিছু বলল না। ইনা জিজ্ঞাসা করলো, তোমার প্ল্যান কি? কিভাবে আমাকে মারতে চাও? গুপ্ত ছোট্ট একটা কাচের শিশি ইনায়ের হাতে দিয়ে বলল, আমরা গ্রামে পৌঁছার পর সিজিন আমাদের অভ্যর্থনা জানাবে। সে তার শক্তি দ্বারা সবাইকে ঘোরের মাঝে নিয়ে যাবে, এমনকি আমাকেও। তার আগেই তুমি এই পানীয়টা পান করে নিবে। এতে তুমি সামান্য সময়ের জন্য জ্ঞান হারাবে, তবে সিজিনের মন্ত্রে প্রভাবিত হবে না। তারপর সিজিন যখন জাইমকে বলি দেওয়ার জন্য তলার উঠাবে, তুমি সিজিনের নাম ধরে ডাক দিবে। ইনা বলে, 1 মিনিট, আমি সিজিনকে ডাক দিলে তো সে বুঝে যাবে আমি তার মন্ত্রে প্রভাবিত হইনি। তখন কি হবে? উক্ত বলল, খেলাটা তোর এখানেই। এই পানীয় সিজিনের চোখে তোমাকে জাইম বানিয়ে দিবে, আর জাইমকে তুমি, মানে সিজিন তোমার মাঝে জাইমকে দেখতে পাবে। এনা বলল, তাই নাকি? আচ্ছা, শুধু কি চেহারার বদল হবে নাকি অন্য সবও? গুপ্ত বলল, ধুর, অন্য কিছু না। চেহারাও বদল হবে না, শুধু সিজিনের চোখে ধোকা খাবে। ইনা বলল, ঠিক আছে, মাস্ট প্ল্যান বানিয়েছ, এখন শুধুমাত্র গ্রামে যাওয়া বাকি। গুপ্ত এসে বলল, জাইম সত্য অনেক ভাগ্যবান, তোমার মতো একজন তাকে ভালোবাসে। ইনা বলল, আমি অনেক ভাগ্যবতী, জাইমের মতো সাচ্চা দিলের কাউকে ভালোবাসার সুযোগ হয়েছে, আর তাকে ভালোবেসেই মরতে পারবো। দৃশ্য ফিরে আসে বর্তমানে। সব শুনে জাইমের চোখ থেকে অঝরে অশ্রু ঝরতে লাগলো। আদিবা হাউমাউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, বোন, তুই এটা কি করলি? আমাকে একটাবার বলতি, তোর জায়গায় আমি যেতাম। আমার জীবনের কোনো অর্থ ছিল না, আমি মরে গেলে কারোর কিছু আসতো যেত না। তুই আমাকে বলতি। তনিকা নীরব কান্না কাঁদতে কাঁদতে ইনায়ের দিকে তাকিয়ে আছে। তনিকার চোখে ভেসে উঠল, আচ্ছা ইনায়া, তুমি কি জাইমকে সত্যি পছন্দ করো নাকি আমাকে খ্যাপানোর জন্য এটা করো? ইনা হাসতে হাসতে বলল, জাইম মিথ্যা পছন্দ করার মতো মানুষ নাকি? জাইম মানুষটা জন্ম হয়েছে সবার চোখের মনি হওয়ার জন্য। তনিকা বলল, তুমি তো জানো জাইম আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে, তবুও কেন পিছে পড়ে আছো? ইনা বলল, খেলায় গোলকিপার থাকবেই, তাই বলে কি গোল দেওয়ার চেষ্টা করব না? তনিকা এবার রেগে বলল, ফাজলামো করবে না আমার সাথে, আমি কিন্তু এসব ইয়ার্কি পছন্দ করি না। ইনা বলল, জানি তুমি জাইমকে পছন্দ করো, আমিও করি, পার্থক্য শুধু এইটুকু, আমার পছন্দ একতরফা। জানো তনিকা, পৃথিবীতে সবচেয়ে লাকি সেই ব্যক্তি যার ভালোবাসার মানুষটাও তাকে ভালোবাসে। তনিকা বলে, তাহলে তো আমি অনেক লাকি, কারণ জাইম আমাকে অনেক ভালোবাসে। এখন ফাজলামো করো না, সত্যি করে বলো তুমি জাইমকে পছন্দ করো নাকি শুধু শুধু বন্ধু হিসেবে দেখো? ইনা বলল, কেন? পছন্দ করলে জাইমকে আমার কাছে দিয়ে দিবা নাকি? তুমি তো এত মহৎ না। শোনো, দান করা আল্লাহ পছন্দ করেন, তুমি চাইলে জাইমকে দান করে দিতে পারো আমার কাছে। তনিকা ইনায়ের গলায় চাপ ধরে বলল, শাকচুন্নি, তোর আমি মেরে পুঁতে দেব। ইনা হাসতে লাগলো। ইনায়ের সে হাসিটা তনিকার কানে এখনো বাজছে। তনিকা নিজেকে ধরে রাখতে পারল না, নিজে নীরব কান্না চিৎকারে পরিণত হলো। ইনায়ের শরীর জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। জাইম তনিকার কাঁধে হাত রাখলো অশ্রুসিক্ত চোখে। কয়েকদিন পরের দৃশ্য। শান্তিনগর গ্রাম থেকে অভিশাপ কেটে গিয়েছে সিজিনের মৃত্যুর সাথে। এখন সেখানে সবকিছু স্বাভাবিক। দিনের বেলা গ্রামের মানুষের কোলাহল, সবাই মাঠে বাজারে কাজ করে, বাচ্চারা খেলাধুলা করে। একটা গাড়ি এসে থামলো সেই বট গাছের নিচে। গাড়ি থেকে জাইম, তনিকা, আদিবা এবং গুপ্ত নামলো। গ্রামের পরিবেশ দেখে সবাই একটু স্বস্তির নিঃশ্বাস নিল। জাইম আর গুপ্ত একটু আগে চলে গেল কথা বলতে বলতে। এখন দুজন বেশ ভালো বন্ধু। আদিবার তনিকা বট গাছের ছায়ায় বসে রইল। আদিবা বলল, সবকিছু চলছে তাই না? শুধু ইনায়া নেই আমাদের মাঝে, ওকে খুব মিস করি জানিস। তনিকা বলল, আমি ওর ওপর খুব বিরক্ত ছিলাম, ভাবতাম ওর সাথে আমার বনে না কেন, সবসময় ঝগড়া লাগে কেন। এখন বুঝতে পারছি ওর সাথে তো আমার কবেই বনে গিয়েছিল।
ঝগড়া করতে করতে অদ্ভুত এক সম্পর্কের বেড়াজালে আটকে গিয়েছিলাম দুজন। ইনাকে হারিয়ে ফেলার পর সেই সম্পর্কটা উপলব্ধি করতে পেরেছি। সত্যি বলতে এখন যদি ইনা ফিরে আসতো তাহলে ওকে আমার সতীন বানাতাম, কারণ ওর সাথে আমি সারা জীবন ঝগড়া করে কাটিয়ে দিতে চাই। আদিবা তনিকার হাত ধরে বলল, জানিস ইনায়া এখন এসব শুনে কি বলছে তোকে? তনিকা জানতে চাইলে আদিবা বলল, অনেক কান্না করছিল যখন নিজের ভুল বুঝতে পেরেছিল সে। চুপ, তাকে আমিও করিয়ে নিতাম যদি আমার মুখে কাফন না থাকতো। তনিকা মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে বলল, মিস ইউ সো মাচ মাই সতীন। এদিকে জাহিম গ্রামবাসীর সাথে কথা বলছে, তাদের সমস্যা এবং স্বাস্থ্যর খবর নিচ্ছে। জাহিম চায় এই গ্রামে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করতে এবং সেই ক্যাম্পের নাম ইনায়ার নামে দিতে। সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ফাইনাল করা হয়েছে। এখন গ্রামে জায়গা নির্ধারণ করার জন্য সবার সাথে কথা বলে এসেছে জাহিম। হঠাৎ পেছনে তাকিয়ে দেখলো গুপ্ত নেই। জাহিম একটু অবাক হয়ে বলল, সে আবার কোথায় গেল? দেখা যায় গুপ্ত ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে, তার সামনে সে ছায়ামূর্তি। গুপ্ত কুর্নিশ করে সেই অন্যরকম ভাষায় কিছু একটা বলল। ছায়ামূর্তিও একই ভাষায় কিছু বলল। তাদের এই কথোপকথন কিছুক্ষণ চলার পর গুপ্ত তার থেকে বিদায় নিয়ে ফিরে যাওয়ার জন্য হাঁটা দিল। ছায়ামূর্তিটা গুপ্তর নাম ধরে ডাক দিয়ে কিছুটা জিজ্ঞাসা করল। গুপ্ত পেছনে ফিরে রহস্যময় এক হাসিতে স্পষ্ট ভাষায় বলল, আমি এখন তাদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। গল্পটি পাঠিয়েছিল গালিব আবরার ভাই, আর কণ্ঠে ছিলাম আমি ইফতি। যদি আমার শেষ থেকে আসার পরে আমার একটু সর্দি জ্বর হওয়ার কারণে আমার কণ্ঠটা অনেকটা বসে যায়, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আপনারা আমার এই অসুবিধাটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি দ্রুত সুস্থ হয়ে যাই। আর এরকম ধরনের গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সেই সাথে সবাই ভালোই থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।